অহনা মা, দেখ তো কে এলো এই ভর সন্ধ্যাবেলায়। দেখছি চাচি, তুমি রান্না করো। অহনা গিয়ে দরজা খুলে দিল। সামনের মানুষটাকে সে চিনতে পারছে না। সে ভুরু কুচকে তাকিয়ে থেকে বলল, কে আপনি? কাকে চাই? তুই অহনা? অপরিচিত একটা মানুষের মুখে নিজের নাম শুনে থতমত খেয়ে গেল অহনা। তাও আবার তুই করে বলছে। অহনা এবার ভারী কণ্ঠে বলল, কে বলুন তো আপনি? আমি তো চিনতে পারছি না আপনাকে। চেনার কথাও না, 10 বছর আগে তো তুই একদম ছোট ছিলি। মানে কে আপনি? আমি আরিয়ান। আরিয়ান নাম শুনতে চমকে উঠল অহনা। তার চাচি সারাক্ষণ এই নাম বলে কান্না করতে থাকে। আরিয়ান তো তার চাচাতো ভাইয়ের নাম। তাহলে কি এই সেই আরিয়ান যে 10 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছিল? অহনা এবার চিৎকার করে তার চাচিকে ডাকলো। চাচি, তাড়াতাড়ি এসো। কে এসেছে? তোমার ছেলে ফিরে এসেছে। আরিয়ানের মা রান্নাঘরে কাজ করছিলেন। অহনার কথা কানে যেতেই তিনি দৌড়ে চলে আসলেন। সামনের ছেলেটাকে দেখে তিনি কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার ছেলেটা এত বড় হয়ে গেছে, আর হবে নাই বা কেন? 10 বছর কেটে গেছে। তিনি দৌড়ে এসে জড়িয়ে ধরল আরিয়ানকে। মুখে হাত বুলিয়ে বলতে লাগলো, আরিয়ান বাবা, তুই ফিরে এসেছিস? তুই জানিস আমি কত খুঁজেছি তোকে, কোথাও পাইনি। কই হারিয়ে গেছিলি বাবা? এত অভিমান আমাদের প্রতি যে বাড়ি ছেড়ে চলে গেলি? বাড়ির মানুষ যখন বাইরের আশ্রিতার মতো ব্যবহার করে তখন তো বাড়িতে না থাকাই ভালো মা। তুই কেমন আছিস বাবা? আমার কথা কি তোর মনে পড়ে না? পরে মা, শুধু তোমার কথাই মনে পড়ে, তাই তো তোমাকে দেখতে এসেছি। দেখতে এসেছিস মানে? তুই কি থাকবি না আমাদের সাথে? না মা, আমি থাকতে আসি নাই। না বাবা, তোকে কিছুতেই যেতে দেব না আমি। 10 বছর পরে আমার ছেলে ফিরে এসেছে, আর আমি তাকে আবার হারাতে পারবো না। আরিয়ানের মা শক্ত করে ছেলের হাত ধরে কাঁদতে লাগলেন। যে হাতটা ছেড়ে দিলেই আবার হারিয়ে যাবে ছেলেটা। আরিয়ান শান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে আছে, সেই আগের মতোই। শুধু চোখ দুটো বদলে গেছে। সেখানে এখন আর অভিমানী কিশোরের কান্না নেই, আছে ভয়ঙ্কর রকমের নীরবতা। ঠিক তখনই উপর থেকে কয়েকজনের কণ্ঠ ভেসে এলো। নিচে এত চিৎকার কিসের? সিঁড়িতে ধীরে ধীরে নিচে নামলো আরিয়ানের বাবা আর চাচি। কি হয়েছে ভাবি, এভাবে কাঁদছেন কেন? কথা বলতে বলতে তিনি থেমে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে গেল তার। এই কে ভাবি? তুই চিনতে পারিস নাই ছোট? ও আরিয়ান। মুহূর্তের মধ্যেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ানের বাবা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। চাচার চোখ বড় বড় হয়ে গেছে। অহনা অবাক হয়ে সবার মুখ দেখছে। যে ছেলেটাকে একসময় এই বাড়ি কেউ সহ্য করতে পারতো না, যে ছেলেটা সবার অবহেলায় চুপচাপ হয়ে গেছিল, সে আজ 10 বছর পর দরজার সামনে দাঁড়িয়ে। আরিয়ান? জি চাচা, এখনো বেঁচে আছি। কথাটা শুনে সবাই কেমন অস্বস্তিতে পড়ে গেল, কারণ কথার ভেতর লুকিয়ে থাকা কষ্টটা তারা স্পষ্ট বুঝতে পারছে। আরিয়ানের বাবা ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। কেমন আছিস বাবা? বাবা শব্দটা শুনে আরিয়ান হালকা হাসলো, তবে সেই হাসিতে মায়া নেই, তীব্র ব্যঙ্গ আছে। ভালোই আছি, অন্তত এখন আর কারো বোঝা হয়ে থাকতে হয় না। কথাটা শুনে আরিয়ানের বাবার মুখটা কালো হয়ে গেল, কারণ সত্যিটা তিনি জানেন। ছোটবেলা থেকে আরিয়ানকে কেউ তেমন ভালোবাসতো না, কারণ আরিয়ান ছিল শান্ত, চুপচাপ আর একটু আলাদা ধরনের। তার ভাই বোনেরা নতুন জামা পেত, দামি জিনিস পেত, আরিয়ান পেত বকা। কেউ তার পাশে বসে খেত না, কেউ তাকে নিয়ে বাইরে যেত না, এমনকি আত্মীয়রা পর্যন্ত বলতো, এই ছেলেটার চেহারা দেখলেই বিরক্ত লাগে, একদম অপয়া টাইপ। সারাক্ষণ চুপচাপ থাকে কেন? ছোট্ট আরিয়ান তখন শুধু চুপচাপ শুনতো। একদিন স্কুলের সবাইকে নিতে বাবা গিয়েছিল, কিন্তু শুধু আরিয়ানকে রেখে চলে এসেছিলেন। সেদিন বৃষ্টির মধ্যে স্কুল গেটের পাশে দাঁড়িয়ে ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা কি সত্যি আমাকে ভুলে গেছে? কিন্তু কেউ তার কান্না শোনেনি। সেদিন থেকে ছেলেটার ভেতর জমতে শুরু করে পাহাড় সম অভিমান। অহনা ধীরে ধীরে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। ভাইয়া, তুমি সত্যিই আমাদের উপর রাগ করে চলে গেছিলে? মানুষ রাগ করে দূরে যায় অহনা। আমি তো চলে গেছিলাম কারণ এখানে আমার থাকার কোনো কারণ ছিল না। অহনার চোখ ভিজে উঠল, কারণ ছোটবেলায় সে বুঝতো না কিছু, কিন্তু এখন বুঝতে পারছে এই মানুষটার সাথে সবাই কত অন্যায় করেছে। আরিয়ানের মা আবার বললেন, বাবা, এবার সব ভুলে যা। দেখ তোর বাবা কেমন চুপ হয়ে গেছে। তুই থাক আমাদের সাথে, আমি তোকে কোথাও যেতে দেব না। দেরি হয়ে গেছে মা, অনেক দেরি।
তার গলায় কোনো রাগ নেই, কিন্তু সেই শান্ত স্বরটাই সবাইকে বেশি কাঁপিয়ে দিচ্ছে। বাবা, আমরা ভুল করেছি, তখন বুঝিনি তুই ছোট ছিলি। আরিয়ান এবার তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যে মহিলার কথা আটকে গেল। ছোট ছিলাম বলেই তো সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম চাচি। বড় মানুষ হলে হয়তো এতটা লাগতো না। কথাটা শুনে সবার মাথা নিচু হয়ে গেল। আরিয়ানের বাবা কাপা গলায় বললেন, বাবা, আমাকে ক্ষমা করে দে, আমি তোকে বুঝতে পারিনি। সমস্যা নেই, এখন তো সবাই বুঝে গেছে মানুষ হারিয়ে গেলে তার দাম বুঝতে সুবিধা হয়। ঠিক তখনই বাইরে কয়েকটা কালো গাড়ি এসে থামলো। পুরো গাড়ির সামনে একসাথে কয়েকটা দামি গাড়ি দাঁড়াতেই সবাই চমকে উঠল। গাড়ি থেকে কালো কোট পরা কয়েকজন লোক নেমে এলো। তারা দ্রুত এসে মাথা নিচু করে দাঁড়ালো আরিয়ানের সামনে। একজন সম্মানের সাথে বলল, Sir, it's getting late. We need to leave for the meeting. ভাইয়া, এরা কারা? আমার স্টাফ। স্টপ মানে? তুই কি করেছিস এখন? আরিয়ান কিছুক্ষণ চুপ রইল, তারপর কোটের হাতা ঠিক করতে করতে বলল, ছোট একটা বিজনেস আছে আমেরিকায়। সবাই স্বস্তির নিঃশ্বাস পেল। তার ভেবেছিল হয়তো সাধারণ কোনো চাকরি করে, কিন্তু ঠিক তখনই সে লোকটা আবার বলে উঠল, Sir, tomorrow confirm with the American investing has been confirmed. Also, the FREV interview schedule has active. মুহূর্তের মধ্যেই সবার মুখের রং বদলে গেল। প্রবলস আমেরিকান ইনভেস্টর। আরিয়ানের বাবা অবিশ্বাস নিয়ে ছেলের দিকে তাকিয়ে বলেন, তুই আসলে কি করিস আরিয়ান? আরিয়ান এবার ধীরে ধীরে নিজের ঘড়িটা ঠিক করলো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমেরিকার একটা কোম্পানির মালিক আমি। কি কোম্পানি বাবা? Ma'am, sir, this owner of one the top business group of America. পুরো বাড়ি নিস্তব্ধ। যে ছেলেটাকে একসময় অবহেলা করে বাড়ি থেকে দূরে ঠেলে দিয়েছিল সবাই, আজ সে আমেরিকান টপ বিজনেসম্যান। আরিয়ানের চাচা হতভম্ব হয়ে বলল, এটা এটা কি সত্যি? জীবন অনেক কিছু শিখিয়েছে চাচা, বিশেষ করে নিজের মানুষদের অবহেলা। কথাটা শুনে সবার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আরিয়ান এবার দরজার দিকে এগিয়ে গেল। পেছন থেকে তার মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা প্লিজ যাস না, এইবার আমাদের একটু সুযোগ দে। আরিয়ান থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে ধীরে ধীরে পেছনে তাকালো। তার চোখ দুটো লাল হয়ে উঠছে। সুযোগ? আমি যখন প্রতিদিন একটু ভালোবাসা চাইতাম তখন কেউ দেয়নি মা। আজ আমি সফল হয়েছি বলেই সবাই আমাকে চাইছে। পুরো ঘর নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। আরিয়ান এবার গাড়ির দিকে হাঁটতে লাগলো, আর তার পরিবারের মানুষগুলো শুধু অসহায়ের মতো তাকিয়ে রইল। যে ছেলেটাকে তারা একসময় অবহেলা করেছিল, আজ সেই ছেলেটাই তাদের নাগালের অনেক বাইরে চলে গেছে। আরিয়ান দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। পুরো বাড়ি নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। শুধু আরিয়ানের মায়ের কান্নার শব্দটা বারবার চারপাশ কাঁপিয়ে দিচ্ছে। আরিয়ান গাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই হঠাৎ পিছন থেকে একটা চিৎকার ভেসে এলো। চাচি, সবাই পিছনে তাকালো। আরিয়ানের মা হঠাৎ মেঝেতে ঢলে পড়ে গেছে। অহনা কাঁদতে কাঁদতে তাকে ধরার চেষ্টা করছে। চাচি চোখ খুলো চাচি। আরিয়ান মুহূর্তের মধ্যে দৌড়ে ভিতরে ঢুকলো। তার মুখে শান্ত ভাবটা এক সেকেন্ডে উধাও হয়ে গেছে। সে হাঁটু গেড়ে বসে মায়ের মুখে হাত দিল। মা, মা কি হয়েছে তোমার? তুমি চলে যাবে বলেই হয়তো জ্ঞান হারিয়েছে। কথাটা শুনে আরিয়ানের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে মাকে কোলে তুলে নিল। পুরো পরিবার হতবাক হয়ে তাকিয়ে আছে। এই প্রথম তারা দেখলো এই কঠিন ঠান্ডা স্বভাবের ছেলেটা ভিতরে কতটা ভেঙে আছে। আরিয়ান তাড়াতাড়ি করে মাকে নিজের রুমে নিয়ে গেল। 10 বছর পর সেই রুমে আবার পা রাখলো সে। রুমটা প্রায় আগের মতোই আছে। পুরনো টেবিল, ভাঙ্গা বুকশেলফ, দেওয়ালে ছোটবেলার কিছু ছবি। সবকিছু দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল আরিয়ান। এই ঘরটাই একসময় তার পুরো পৃথিবী ছিল, কিন্তু এখন এসব দেখো তার বুকের ভেতরে কেমন অদ্ভুত শূন্যতা লাগছে। ভাইয়া পানি দাও তাড়াতাড়ি। আরিয়ান তাড়াতাড়ি জগ থেকে পানি নিয়ে মায়ের মুখে চিটাতে লাগলো। তার হাত কাঁপছে। মা চোখ খোলো প্লিজ। ডাক্তার ডাকবো? এখন মনে পড়ছে ডাক্তার? কথাটা শুনে তিনি চুপ হয়ে গেলেন, কারণ এই ছেলেটা ছোটবেলায় অসুস্থ হলেও কেউ ঠিকমতো খেয়াল করতো না। একবার 3 দিন জ্বরে পড়েছিল, তবুও কেউ হাসপাতালে নেয়নি। সেদিন ছোট্ট আরিয়ান দরজার পাশে বসে মাকে বলেছিল, মা আমি কি সত্যিই বাড়ির কেউ না? আর মা শুধু লুকিয়ে কেঁদেছিলেন। হঠাৎ আরিয়ানের মা কেঁপে উঠে চোখ খুললেন। তারপর আতঙ্কিত হয়ে চারিদিকে তাকিয়ে চিৎকার করে
উঠলেন। আমার আরিয়ান চলে গেল, কেউ আটকাও ওকে, আমার ছেলেটাকে আটকাও। তার কান্না শুনে পুরো রুম ভারী হয়ে গেল। আরিয়ান দ্রুত মায়ের হাত ধরে বলল, মা আমি যাইনি, আমি এখানেই আছি। আরিয়ানের মা থমকে গেলেন। তিনি কাপা হাতে ছেলের মুখ ছুঁয়ে দেখলেন, তারপর হামা করে কেঁদে উঠলেন। তুই সত্যি যাসনি বাবা? না মা, কোথাও যাইনি। আরিয়ানের মা এবার শক্ত করে ছেলেকে জড়িয়ে ধরলেন, যেন ছেড়ে দিলেই আবার হারিয়ে যাবে। তুই চলে গেলে আমি মরে যাব আরিয়ান। এতগুলো বছর কত সহ্য করেছি আমি, প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থেকেছি, প্রতিদিন মনে হতো আজ হয়তো আমার ছেলে আসবে। আর পারবো না বাবা, আর পারবো না। কথাগুলো শুনে আরিয়ানের বুকটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। 10 বছর ধরে সে নিজেকে শক্ত বানিয়েছে, কাউকে গুরুত্ব দেয়নি, কারো ভালোবাসা বিশ্বাস করেনি। কিন্তু এই একটা মানুষ, এই একজনের কান্না আজও তাকে দুর্বল করে দেয়। আরিয়ান মায়ের মাথায় হাত রেখে নিচু গলায় বলল, ঠিক আছে মা, যাব না, তুমি শান্ত হও। কথাটা শুনে সবাই অবাক হয়ে তাকালো। অহনার মুখে হাসি ফুটে উঠল। আরিয়ানের মা কাঁদতে কাঁদতেই বললেন, সত্যি বলছিস তুই থাকবি? কয়েকদিন থাকবো। কয়েকদিন কথাটা শুনে তার মায়ের চোখে আবার ভয় ফুটে উঠল। তিনি তাড়াতাড়ি বললেন, কতদিন না বাবা, সারা জীবন থাক। আরিয়ান এবার মায়ের চোখের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে নিল। কারণ এই বাড়িতে থাকার কথা ভাবলেই তার পুরনো ক্ষতগুলো আবার জেগে উঠছে। ঠিক তখনই বাইরে থেকে সেই কালো কোট পরা লোকটা দরজার সামনে এসে দাঁড়ালো। Sir, the meeting has already postponed, but tomorrow meeting you have a flight to New York. পুরো রুম আবার নিস্তব্ধ হয়ে গেল। অহনা অবাক হয়ে বলল, তুমি কালই চলে যাবে? আরিয়ান কিছু বলল না। তার মা আতঙ্কিত হয়ে আবার তার হাত চেপে ধরলেন। না বাবা, তুই যাবি না। But sir, the brand member are waiting. ক্যান্সেল এভরিথিং। But sir, আই সেড ক্যান্সেল এভরিথিং। লোকটা মাথা নিচু করে চলে গেল। পুরো পরিবার হতবাক। একটা ছেলের এক কথাই এত বড় একটা মিটিং ক্যান্সেল হয়ে যায়। আরিয়ানের চাচা ধীরে ধীরে বললেন, আরিয়ান, তুই আসলে কত বড় হয়েছিস রে? মানুষ কষ্ট পেলে হয় বড় হয়, না হয় শেষ হয়ে যায় চাচা। আমি শেষ হতে চাইনি। কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল। অহনা ধীরে ধীরে বলল, ভাইয়া, তুমি আমাদের ক্ষমা করতে পারবে না কখনো? আরিয়ান কিছুক্ষণ চুপ রইল, তারপর জানালার বাইরে তাকিয়ে নিচু গলায় বলল, কিছু ক্ষত কখনো পুরোপুরি সারে না হনা, শুধু মানুষ হাসতে শিখে যায়। পুরো বাড়ির পরিবেশটা কেমন ভারী হয়ে আছে। কেউ ঠিকভাবে কথা বলতে পারছে না। সবাই যেন এখনো বিশ্বাস করতে পারছে না 10 বছর আগে হারিয়ে যাওয়া ছেলেটা সত্যি ফিরে এসেছে। আরিয়ান চুপচাপ নিজের পুরনো রুমে বসে আছে। মায়ের কান্না এখনো তার কানে বাজছে। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শোনা গেল। মনে হয় বড় ভাইয়া এসেছে। কিছুক্ষণ পরে হাসাহাসি শব্দ করতে করতে ভিতরে ঢুকলো একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা আরিয়ানের বড় ভাই আরাফ, আর মেয়েটা তার স্ত্রী মেহরিন। দুজনের হাতে শপিং ব্যাগ। মেহরিন বিরক্ত গলায় বলল, এত ব্যাগ নিয়ে আর শপিংয়ে যাব না আমি। তোমার জন্য আমার হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা বাবু, পরের বার গাড়ি ভর্তি কিনে আনবো, এখন হাসো তো। হঠাৎ তারা খেয়াল করলো বাড়ি অস্বাভাবিক চুপচাপ। আরাফ ভুরকুচকে বলল, কি হয়েছে, বাড়িতে এত নীরবতা কেন? সবাই এমন চুপচাপ কেন? আরিয়ানের মা রান্নাঘরের সামনে দাঁড়িয়েছিলেন। ছেলেকে দেখে খুশি গলায় বললেন, জানিস বাবা, আরিয়ান ফিরে এসেছে। মুহূর্তের মধ্যে আরাফের মুখের হাসিটা মিলিয়ে গেল। চোখে মুখে স্পষ্ট বিরক্তি ফুটে উঠল। আরিয়ান? হ্যাঁ বাবা, আমাদের আরিয়ান। এত বছর পর হঠাৎ? ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামলো আরিয়ান। কালো শার্ট, হাতে দামি ঘড়ি, চোখে অদ্ভুত ঠান্ডা দৃষ্টি। দু ভাইয়ের চোখাচোখি হতে চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। আরাফ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কেমন আছিস? ভালো। থাকবি নাকি আবার চলে যাবি? থাকতে আসিনি, চলেই যাব। কথাটা শুনে আরিয়ানের মায়ের মুখটা আবার মলিন হয়ে গেল। মেহেরিন কৌতূহলী চোখে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, কে উনি? আমি তো চিনতে পারছি না। আরে তোমাকে বলেছিলাম না, ওই যে ছোট ভাই ছিল আরিয়ান। ও উনি? মেয়েটা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল, কারণ সে ভেবেছিল আরিয়ান হয়তো সাধারণ কেউ হবে। কিন্তু এই মানুষটার মধ্যে আলাদা একটা ব্যক্তিত্ব আছে, চোখ সরানোই কঠিন। আর এবার বলল, চলো রুমে যাই।
দুজন সোজা উপরে চলে গেল। যাওয়ার সময়ও আরব একবারও ঠিকভাবে আরিয়ানের দিকে তাকালো না, কারণ সে এখনো আরিয়ানকে সহ্য করতে পারে না, ছোটবেলা থেকেই পারে না। আরব সবসময় মনে করত বাড়িতে আরিয়ান থাকলে বাবা মায়ের ভালোবাসার ভাগ ভাগ হয়ে যায়, তাই সে ইচ্ছে করে ছোট ভাইকে দূরে দূরে রাখত, বন্ধুদের সামনে অপমান করত, তার জিনিস লুকিয়ে ফেলতো। একবার তো শুধু রাগের কারণে আরিয়ানের প্রিয় গিটারটাই ভেঙে ফেলেছিল। সেদিন ছোট্ট আরিয়ান সারা রাত কেঁদেছিল আর আরফ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। বর্তমান আরিয়ানের মা তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে গেলেন, তার মুখে অনেকদিন পর খুশির ছাপ। অহনা, তাড়াতাড়ি আয়, আজ আমার ছেলের পছন্দের সব রান্না করব। কি কি রান্না করবে চাচি? গরুর মাংস, খিচুড়ি, কাবাব আর পায়েস। ছোটবেলায় এগুলো ছাড়া কিছু খেত না আমার ছেলে। বলতে বলতে আবারও চোখ ভিজে উঠল আরিয়ানের মায়ের। এতগুলো বছর পর আজ তার আবার ছেলের জন্য রান্না করার সুযোগ পেয়েছেন। এক এক করে সবাই রুম থেকে বের হয়ে গেল। পুরো রুমে এখন শুধু দুজন মানুষ, আরিয়ান আর অহনা। অহনা চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে আছে। আরিয়ান বিছানার পাশে বসে পুরনো টেবিলটার দিকে তাকিয়ে আছে। টেবিলের এক কোণে এখনো ছোট্ট করে লেখা আছে আরিয়ান খান। আঙ্গুল দিয়ে লেখাটার উপর হাত বোলালো সে। কত বছর পরে নিজের নামটা এভাবে দেখছে। হঠাৎ সে অহনার দিকে তাকিয়ে বলল, বয়স কত তোর? 17। আমি যখন বাড়ি ছেড়ে যাই তখন তুই একদম ছোট্ট ছিলি। হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে চিনতে পারিনি। তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে এলো সে, নরম গলায় বলল, কিন্তু চাচি তোমার জন্য প্রতিদিন এত কাঁদে, তাই বুঝতে পেরেছি। কথাটা শুনে আরিয়ানের চোখে অদ্ভুত এক অনুভূতি ফুটে উঠল। অহনা আবার বলল, জানো ভাইয়া, চাচি প্রতিদিন রাতে তোমার রুমে এসে বসে থাকতো, তোমার পুরনো জামাগুলো জড়িয়ে ধরে কাঁদতো। অনেকবার দেখেছি লুকিয়ে, তোমার ছবি দেখে কথা বলছে। আরিয়ান চুপ হয়ে গেল। তার বুকের ভিতরটা হঠাৎ ভারী লাগতে শুরু করলো। অহনা নিচু গলায় বলল, সবাই ভুল করেছে ভাইয়া, কিন্তু চাচি সত্যিই খুব কষ্ট পেয়েছে। কষ্ট তো আমিও পেয়েছিলাম অহনা। অহনা মাথা নিচু করে ফেল, কারণ সে জানে এই মানুষটা ভিতরে জমে থাকা কষ্টগুলো খুব গভীর। হঠাৎ আরিয়ান রুমটার চারপাশে তাকিয়ে বলল, কিছুই বদলাইনি। চাচি কিছু বদলাতে দেয়নি, সব সময় বলতো আমার ছেলে একদিন ফিরবে, তখন যেন ওর সব কিছু আগের মতো পায়। আরিয়ান থমকে গেল। তার চোখ ধীরে ধীরে পিছনের পাশে রাখা পুরনো একটা টেডি বিয়ারের দিকে গেল। সে ধীরে ধীরে সেটা হাতে নিল। অহনা বলল, এটা এখনো রেখে দিয়েছো? মা জন্মদিনে দিয়েছিল। কয়েক সেকেন্ড নীরবতা। হঠাৎ বাইরে থেকে আরাফের গলার শব্দ ভেসে এলো। মা, খাবার দিতে এত দেরি হচ্ছে কেন? শব্দটা শুনেই আরিয়ানের চোখের দৃষ্টি বদলে গেল। মুহূর্তে তার মুখের শান্ত ভাবটা মিলিয়ে গেল, কারণ এই কণ্ঠটাই একসময় তার জীবনের সবচেয়ে বড় ভয় ছিল। বাইরে থেকে আরাফের গলার শব্দ ভেসে আসতে পুরো পরিবেশটা আবার ভারী হয়ে উঠল। আরিয়ান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে আগে সেই শান্ত ভাবটা নেই, বরং ধীরে ধীরে কপালে রগ ফুলে উঠেছে। অহনা বিষয়টা বুঝতে পেরে আস্তে করে বলল, ভাইয়া কিছু মনে করো না, বড় ভাইয়া এমনই। বাড়িতে রান্না কি মা করে? হ্যাঁ, চাচির হাতের রান্না ছাড়া আরাফ ভাই খেতে পারে না। কথাটা শুনেই আরিয়ানের চল শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, মায়ের তো বয়স হয়েছে। তাও শরীর খারাপ থাকলেও চাচিকে রান্না করতে হয়। এবার সত্যি আরিয়ানের কপালে রগ ফুলে উঠল। তার চোখে স্পষ্ট রাগ ফুটে উঠেছে। কাজের লোক নাই? আছে, কিন্তু তারা অন্য কাজ করে, চাচি রান্না করে। কেন ভাবি রান্না করে না? কি যে বলো ভাইয়া, সারাদিন মেকআপ করে বসে থাকে, সপ্তাহে 3 দিন শপিং করে, পার্লারে যায়, সে রান্না করবে? কথাটা শুনে আরিয়ানের চোখ অন্ধকার হয়ে গেল। সে নিচু গলায় বলল, তোর মা কি করে তাহলে? মা রান্না করলে আরাফ ভাইয়া খায় না, তাই বাধ্য হয়ে চাচিকেই রান্না করতে হয়। কয়েক মুহূর্তের মধ্যে আরিয়ানের মেজাজ পুরো গরম হয়ে গেল। সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, তার চোখে ভয়ঙ্কর রাগ। আমার মা কি কাজের লোক নাকি সবাইকে রান্না করে খাওয়াবে? তার গলার শব্দে অহনা পর্যন্ত চমকে উঠল, কারণ এতক্ষণ যে মানুষটা ঠান্ডা ছিল এখন তাকে ভয়ঙ্কর লাগছে। আরিয়ান দ্রুত রুম থেকে বের হয়ে গেল। ভাইয়া দাঁড়াও। কিন্তু সে কারোর কথা শুনল না, সোজা নিচের রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে গিয়ে সে থমকে দাঁড়ালো। গরম চুলার সামনে ঘেমে পুরো ভিজে গেছেন তার মা। এক হাতে হাঁড়ি নাড়ছেন আর অন্য হাতে বারবার কপালে ঘাম মুছছেন। মাঝে মাঝে কাশছেন, তবুও মুখে হাসি, কারণ অনেক দিন পর ছেলের জন্য রান্না করছেন। আরিয়ান কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে শুধু দেখলো। তার বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। ছোটবেলার কত স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। সেদিনও তার মা
অসুস্থ শরীরে রান্না করেছিলেন আর আরাফ চিৎকার করে বলেছিল। এই রান্না কে খাবে? তারপর পুরো প্লেট ছুঁড়ে ফেলেছিল। আরিয়ান তখন ছোট ছিল, সে দৌড়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা খাবারগুলো কাঁদতে কাঁদতে তুলেছিল, কারণ সে জানতো এই খাবার রান্না করতে তার মায়ের কত কষ্ট হয়েছে। হঠাৎ আরিয়ানের মা পিছনে তাকিয়ে চমকে উঠলেন। আরে বাবা, তুই এখানে কেন? আরিয়ান ধীরে ধীরে ভেতরে ঢুকলো, তারপর গ্যাসটা বন্ধ করে দিল। আরে কি করছিস? রান্না শেষ হয়নি এখনো? আর রান্না করতে হবে না? কেন বাবা, তোর তো পছন্দের সব রান্না করেছি। তোমার শরীর খারাপ, বিশ্রাম নাও। আরে আমার কিচ্ছু হয়নি, তুই এতদিন পরে এসেছিস, আজ তোকে নিজের হাতে খাওয়াবো। আরিয়ান কিছু বলল না, শুধু মায়ের হাতের দিকে তাকালো। পুরো হাত পুড়ে কালচে হয়ে গেছে, আঙ্গুলের পাশে পুরনো কাটা দাগ। সে ধীরে ধীরে হাতটা নিজের হাতে তুলে নিল। এগুলো কি? কিছু না বাবা, রান্না করতে গেলে এমন হয়। ঠিক তখনই মেহরিন রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো, হাতে ফোন, চেহারায় বিরক্তি। মা, খাবার হতে কতক্ষণ লাগবে? আমি খুব টায়ার্ড। আরিয়ান ধীরে ধীরে তার দিকে তাকালো। সেই দৃষ্টি দেখে মেহরিন অস্বস্তিতে পড়ে গেল। আরিয়ান ঠান্ডা গলায় বলল, আপনি কখনো রান্না করেন না? এক্সকিউজ মি। প্রশ্নটা খুব কঠিন ছিল। দেখো, আমি এসব কাজ তেমন পারি না, আর মা নিজেই করতে পছন্দ করে। মানুষ বাধ্য হয়েও অনেক কিছু করতে পছন্দ করার অভিনয় করে। কি হচ্ছে এখানে? তোমার ভাই আমাকে কথা শোনাচ্ছে। কি সমস্যা তোর? আরিয়ান এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, দুভাই মুখোমুখি দাঁড়িয়ে। চারপাশ নিস্তব্ধ। আরিয়ান নিচু কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা গলায় বলল, সমস্যা একটাই, আমার মা এই বাড়ির কাজের লোক না। ড্রামা বন্ধ কর। মা রান্না করতে ভালোবাসে। ভালোবাসে? শরীর খারাপ নিয়েও ঘন্টার পর ঘন্টা চুলার সামনে দাঁড়িয়ে থাকা ভালোবাসা? হাত পুড়ে যাওয়া ভালোবাসা? নাকি তোমাদের সবার চাকরের মতো খেটে যাওয়া ভালোবাসা? বেশি কথা বলিস না। 10 বছর পরে এসে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, কারণ 10 বছর দূরে থেকে অন্তত এটুকু শিখেছি যে মানুষ নিজের মায়ের কষ্ট বুঝে না, সে কখনো মানুষ হতে পারে না। কথাটা শুনে আরফের মুখ কালো হয়ে গেল। আরিয়ানের মা কাঁদো কাঁদো গলায় বললেন, বাবা থাম, তোরা ঝগড়া করিস না প্লিজ। কিন্তু দুভাইয়ের চোখের যুদ্ধ তখনও আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। রান্নাঘরের পরিবেশটা ভয়ঙ্কর রকমের ভারী হয়ে আছে, কারো মুখে কোনো শব্দ নেই, শুধু চাপা রাগ আর অস্বস্তি চারপাশে ছড়িয়ে আছে। আরিয়ানের মা বারবার দু ছেলের দিকে তাকাচ্ছেন, তার বুক কাঁপছে, কারণ তিনি জানেন এদের দুজনের সম্পর্ক কোনোদিন ভালো ছিল না। আর আজ এত বছর পর আবার মুখোমুখি হয়ে সেই পুরনো আগুনটা যেন আবারও জ্বলে উঠেছে। আরিয়ান ঠান্ডা গলায় বলল, ঝগড়া করছি না তো, শুধু বলছি আজ থেকে তুমি কোনো রান্না করবে না মা। কথাটা শুনে সবাই চমকে উঠল। আরিয়ানের মা হতভম্ব হয়ে বললেন, কি বলছিস বাবা? রান্না না করলে হবে কিভাবে? রান্না না করলে খাবো কি? কেন? কাজের লোক আছে, তাকে বলো। আর রান্না ভালো না লাগলে তোমার বউকে বলো। মেহরিন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, সে অবাক হয়ে বলল, এক্সকিউজ মি, আমি রান্না করব? নো এ, আমার আঙ্গুল নষ্ট হয়ে যাবে। কথাটা শুনে মুহূর্তের মধ্যে আরিয়ানের চোখ ভয়ঙ্কর হয়ে উঠল। সে ধীরে ধীরে নিজের মায়ের হাতটা সামনে তুলে ধরল। হাতে পুরনো পোড়া দাগ, কাটা দাগ, কালছে ছাপ। আরিয়ান নিচু কিন্তু কাপা গলায় বলল, আপনার আঙুল নষ্ট হয়ে যাবে? আমার মায়ের সারা শরীরই নষ্ট হয়ে গেছে। পুরো রান্নাঘর নিস্তব্ধ। মেহরিন কিছুক্ষণ চুপ হয়ে গেল। আরিয়ান এবার থামল না, সে এক এক করে বলতে লাগলো, এই হাতগুলো দেখেছেন? কতবার গরম তেলে পুড়েছে জানেন? কতবার অসুস্থ শরীরে দাঁড়িয়ে রান্না করেছে জানেন? কিন্তু তোমাদের কারো কোনো সমস্যা হয়নি, কারণ কষ্টটা তো তোমাদের হচ্ছিল না। তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস আরিয়ান। সীমা? সীমা তো তোমরা ছাড়িয়েছিলে ভাইয়া, যেদিন মাকে চাকরের মতো ব্যবহার করা শুরু করেছিলে। আরব দাঁত চেপে তাকিয়ে আছে, তার অহংকারে লাগছে, কারণ এতদিন কেউ তাকে এভাবে কথা বলেনি। আরিয়ান এবার মায়ের দিকে তাকালো, তার গলা নরম হয়ে গেল। মা তুমি বসো। না বাবা, রান্না শেষ করি। বসো মা। সবাই থমকে গেল, কারণ তার গলায় এমন একটা আদেশ ছিল যেটা অমান্য করা কঠিন। আরিয়ানের মা ধীরে ধীরে চুপ করে বসে পড়লেন। আরিয়ান হাতা গুটিয়ে গ্যাসের সামনে দাঁড়িয়ে গেল। অহনা চোখ বড় বড় করে বলল, ভাইয়া তুমি কি করছো? রান্না? তুমি রান্না পারো? আমেরিকায় নিজের কাজ নিজেকেই করতে হতো, তখন থেকেই শিখে গেছি। সবাই তোমাদের মতো রাজকীয় জীবন পায় না।
কথাটা শুনে মেহেরিনের মুখ শক্ত হয়ে গেল। আরিয়ান ফ্রিজ খুলে সব বের করতে লাগলো। কি করতে হবে সে খুব ভালো করে জানে। আরিয়ানের মা অবাক হয়ে তাকিয়ে আছেন, তার চোখে পানি চলে এলো। তুই রান্না শিখলি কবে বাবা? আরিয়ান থেমে গেল, কয়েক সেকেন্ড চুপ থেকে নিচু গলায় বলল, যখন খুব জ্বর নিয়ে রাত জেগে নিজে নিজে রান্না করতে হয়েছিল। কথাটা শুনে আরিয়ানের মায়ের বুক কেঁপে উঠল। তার মনে পড়ে গেল সেই রাতের কথা। আরিয়ান তখন নতুন নতুন বাড়ি ছেড়েছে। একদিন ফোনে কাঁদতে কাঁদতে বলেছিল, মা আজ নিজে রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে। আর তিনি শুধু ফোনের ওপাশে কেঁদেছিলেন, কারণ ছেলের কাছে যেতে পারেননি। বর্তমান আরিয়ান চুপচাপ রান্না করতে লাগলো। পুরো রান্নাঘরে শুধু হাড়ির শব্দ। আরাফ বিরক্ত হয়ে বলল, নাটক শেষ হলে ডাকিস, আমি রুমে যাচ্ছি। যাও, তবে আজ থেকে মাকে দিয়ে আর একদিনও রান্না করালে ভালো হবে না। না হলে কি করবি? মুহূর্তের মধ্যে পরিবেশ জমে গেল। আরিয়ান ধীরে ধীরে পিছনে তাকালো। তার চোখে এমন ঠান্ডা দৃষ্টি যে আরাফ পর্যন্ত কয়েক সেকেন্ড থেমে গেল। আরিয়ান নিচু গলায় বলল, আমি সাধারণত কাউকে দ্বিতীয়বার সতর্ক করি না। কথাটা শুনে অহনার শরীর পর্যন্ত কেঁপে উঠল। এই মানুষটার ভেতর ঠিক কতটা ভয়ঙ্কর দিক লুকিয়ে আছে সেটা কেউ বুঝতে পারছে না। আরাফের আগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। মেহেরিনও তার পেছনে দৌড়ে গেল। রান্নাঘরে এখন শুধু আরিয়ান, তার মা আর অহনা। অহনা হঠাৎ হেসে বলল, ভাইয়া, তুমি তো একদম সিনেমার হিরোদের মতো। মানে? সবাইকে ভয় দেখাও, আবার চুপচাপ মায়ের জন্য রান্নাও করো। অনেকদিন পর আরিয়ানের ঠোঁটের কোণে হালকা সত্যিকারের হাসি ফুটল। ছোট্ট কিন্তু সুন্দর একটা হাসি। আর সেই হাসিটা দেখে তার মা চুপচাপ কেঁদে ফেলেন, কারণ 10 বছর পরে তিনি আবার তার ছেলেটাকে একটু করে ফিরে পাচ্ছেন। রাত অনেকটা গভীর হয়ে এসেছে। পুরো বাড়িটা কেমন অদ্ভুত শান্ত, তবে সেই শান্তির ভেতরেও চাপা একটা টান টান উত্তেজনা কাজ করছে। ডাইনিং টেবিলের উপর এক এক করে খাবার সাজানো হচ্ছে। গরম গরম খিচুড়ি ঘ্রাণ পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। পাশে গরুর মাংস, কাবাব, সালাদ, সবকিছু এত সুন্দরভাবে সাজানো যে দেখে বোঝাই যায় রান্না করা মানুষটা শুধু পেট ভরানোর জন্য রান্না করেননি। মনের ভেতরে জমে থাকা অনেক অনুভূতি মিশে আছে প্রতিটা খাবারে। আরিয়ানের মা চুপচাপ খাবারগুলোর দিকে তাকিয়ে আছেন। তার চোখ বারবার ভিজে উঠছে, কারণ এই একই টেবিলে একসময় তার ছোট ছেলেটা একা একা বসে খেত। কেউ তার পাশে বসতো না, আর আজ সেই ছেলেই সবার জন্য রান্না করেছে। সবাই ধীরে ধীরে টেবিলে এসে বসলো, আর ফোন দেখতে দেখতে বসেছে। মেহেরিন নিজের চুল ঠিক করছে, অহনা তো বসে খাবারের দিকে তাকিয়ে আছে। আরিয়ান সবার শেষে এসে চুপচাপ চেয়ার টেনে বসলো। তার মুখে আগের মতোই শান্ত ভাব, কিন্তু চোখের ভেতর স্পষ্ট ক্লান্তি। 10 বছর পর নিজের বাড়ির ডাইনিং টেবিলে বসেও যেন সে পুরোপুরি স্বাভাবিক হতে পারছে না। অহনা প্রথম লোকমা মুখে দিয়ে চোখ বড় বড় করে বলল, ওয়াও ভাইয়া, তোমার রান্না তো একদম মেয়ে মানুষের মতো। সবে একসাথে অহনার দিকে তাকালো। অহনা বুঝতে পারছে না সে কি বলে ফেলেছে। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে হালকা হাসলো, তারপর খুব শান্ত গলায় বলল, মেয়ে মানুষের কাজ যখন ছেলে মানুষকে করতে হয়, তখন সেও মেয়ে মানুষের মতোই সবকিছু শিখে যায়। অহনা, কথাটা শুনে মুহূর্তেই পুরো পরিবেশ থমকে গেল। একটা সাধারণ বাক্যের ভিতরও কতটা কষ্ট লুকিয়ে থাকতে পারে সেটা বুঝতে পেরে সবার মুখ চুপসে গেল। অহনা আস্তে করে বলল, সরি ভাইয়া, আমি ওইভাবে বলতে চাইনি। ইটস ওকে। কিন্তু সত্যি ভাইয়া, দারুণ হয়েছে রান্না, একদম হোটেলের থেকেও ভালো। আরিয়ানের মা আর নিজেকে সামলাতে পারলেন না। তার চোখ দিয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। তিনি মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু আরিয়ানের চোখ এড়ালো না সেটা। আরিয়ান নিচু গলায় বলল, মা, কাঁদছো কেন? কিছু না বাবা, অনেকদিন পর মনে হচ্ছে আমার ছেলে সত্যিই ফিরে এসেছে। মুহূর্তের জন্য আরিয়ানের বুকটা ভারী হয়ে উঠল। সে দৃষ্টি সরিয়ে নিল, কারণ এই ভালোবাসাগুলো তাকে দুর্বল করে দিচ্ছে। ঠিক তখনই শান্ত গলায় বলল, কাল থেকে এই বাড়িতে রান্নার জন্য আলাদা কাজের লোক এনে দিব, তবু যেন আমার মাকে রান্নাঘরে যেতে না হয়। মায়ের রান্না ছাড়া আমি খেতে পারবো না। তাহলে তোমার এই বাড়িতে খাওয়ার দরকার নেই, বাইরে খাও। পুরো টেবিল নিস্তব্ধ। মেহরিনও খাওয়া থামিয়ে তাকিয়ে আছে আর অবিশ্বাস নিয়ে বলল, এত বড় কথা বলছিস তুই? আরিয়ান এবার ধীরে ধীরে তার দিকে তাকালো। চোখ দুটো ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর দৃঢ়। এটাই উচিত কথা। আমার মা রান্না করবে না, ব্যাস। বাইরে খেতে না পারলে তোমার বউকে রান্না শিখতে বলো। এক্সকিউজ মি, আমি কোনো কাজের মেয়ে না যে রান্না করব। আর আমার মা, তিনি কি কাজের মহিলা? কথাটা শুনে মেহেরিন থেমে গেল। কেউ কোনো উত্তর দিতে পারল না।
আরিয়ান এবার টেবিলের উপর রাখা পানি গ্লাসটা হাতে নিল, তারপর ধীরে ধীরে বলল, আশ্চর্য না, নিজের বেলায় সবাই সম্মান চায়, কিন্তু অন্যের মায়ের কষ্টটা কারো চোখে পড়ে না। তুই সবকিছু নিয়ে বাড়াবাড়ি করছিস। আরিয়ান এবার হালকা হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই। না ভাইয়া, আমি শুধু 10 বছর পরে এসে দেখলাম এই বাড়িতে এখনো আমার মায়ের অবস্থান বদলায়নি। কথাটা শুনে আরিয়ানের মা মাথা নিচু করে ফেলেন, কারণ তিনি জানেন ছেলেটা মিথ্যা বলছে না। আরব বিরক্ত হয়ে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। আমার খাওয়া শেষ। সে রাগে উপরে চলে গেল। মেহরিনও মুখ কালো করে তার পিছনে চলে গেল। পুরো ডাইনিং টেবিলে একটা ভারী নীরবতা নেমে এলো। অহনা আস্তে করে বলল, ভাইয়া, তুমি আসার পর থেকে বাড়িটা কেমন বদলে গেছে জানো? আগে সবাই শুধু নিজের কথা ভাবতো, আজ প্রথমবার কেউ চাচির কথা বলছে। আরিয়ান কিছু বলল না, শুধু চুপচাপ মায়ের প্লেটে মাংস তুলে দিল। আরিয়ানের মা অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। ছোটবেলায়ও আরিয়ান এমনই ছিল, নিজে না খেয়ে মায়ের প্লেটে খাবার তুলে দিত। বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে, জানালার কাছে টুপটাপ শব্দ পড়ছে, আর সেই শব্দের মাঝে ডাইনিং টেবিলে বসে থাকা ছেলেটাকে দেখছিলেন তার মা। 10 বছর আগে অবহেলায় হারিয়ে যাওয়া ছেলেটা আজ ফিরে এসে যেন পুরো বাড়িটার আয়না হয়ে দাঁড়িয়েছে, যেখানে সবাই নিজেদের ভুলগুলো স্পষ্ট দেখতে শুরু করেছে। রাত অনেক গভীর, চারপাশ নিস্তব্ধ, শুধু বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে আছে, তবু আজ এ বাড়ির প্রতিটা দেওয়াল যেন বহু বছর আগে চাপা কান্নাগুলো আবার শুনতে পাচ্ছে। উপরে নিজের রুমে একা বসে আছে আরিয়ান, জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে সে। বৃষ্টির ফোঁটাগুলো কাজ বেয়ে নিচে নেমে যাচ্ছে, ঠিক তার জীবনের মতো। একসময় এই বৃষ্টি তার খুব প্রিয় ছিল। ছোটবেলায় বৃষ্টি হলে ছাদে দৌড়ে চলে যেত, কিন্তু তখন কেউ তার সাথে যেত না, আর বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকতো। বাবা অফিসে, মা রান্নাঘরে। ছোট্ট আরিয়ান একাই আকাশ দেখত। একদিন ভিজে জ্বর নিয়ে ঘরে ফিরেছিল, আর তার বাবা রাগী গলায় বলেছিলেন, সারাদিন এসব পাগলামি করবি কি? সেদিন ছেলেটা শুধু চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ সে জানতো তার অসুস্থতা নিয়েও কেউ চিন্তা করবে না। বর্তমান আরিয়ান ধীরে ধীরে চোখ বন্ধ করলো, কেন জানি আজ পুরনো স্মৃতিগুলো তাকে খুব বেশি তাড়া করছে। এদিকে অন্য রুমে আরিয়ানের মা বিছানায় চুপচাপ শুয়ে আছেন, তার পাশেই বসে আছেন আরিয়ানের বাবা। পুরো রুম নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার ভিতরে জমে আছে বহু বছরের অপরাধ বোধ। অনেকক্ষণ চুপ থাকার পর অবশেষে আরিয়ানের বাবা নিচু গলায় বলেন, তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না, তাই না? আরিয়ানের মা ধীরে ধীরে চোখ খুলেন, তার চোখে ক্লান্তি, অভিমান আর গভীর কষ্ট। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনি কি ক্ষমার যোগ্য? কথাটা শুনে লোকটা মাথা নিচু করে ফেললেন, কারণ তিনি জানেন তার স্ত্রী ভুল বলছেন না। আরিয়ানের মা ধীরে ধীরে উঠে বসলেন, তারপর কাপা গলায় বললেন, আমি আমার কথা ঠিকই রেখেছিলাম, এখনও রাখছি, কিন্তু আপনি আপনার কথা রাখেননি। বিয়ের সময় আপনি বলেছিলেন আমার সন্তানকে কখনো কষ্ট পেতে দিবেন না, সব সময় আগলে রাখবেন, কিন্তু আপনি কি করেছেন? আমার ছেলেটাকে দিনের পর দিন অবহেলা করেছেন। ও যখন চুপচাপ কাঁদতো আমি দেখেও দেখতাম না, ও যখন একটু ভালোবাসা চাইতো আপনি দূরে সরিয়ে দিতেন। লোকটার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল, কারণ প্রতিটা কথাই সত্যি। আরিয়ানের বাবা কাপা কাপা গলায় বললেন, আমি বুঝতে পারিনি। মানুষ ভুল করে একবার, আপনি বছরের পর বছর করেছেন। পুরো রুম আবার নিস্তব্ধ হয়ে গেল। বাইরে বৃষ্টি আরো জোরে পড়ছে। আরিয়ানের বাবা ধীরে ধীরে বললেন, সত্যি কখনো ক্ষমা পাবো না। জানি না। একটা শব্দ, কিন্তু সেই শব্দের ভিতরে জমে আছে বহু বছরের ক্ষত। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শোনা গেল। আরিয়ানের বাবা ভুরুকুচকে বললেন, এত রাতে কে এলো? নিচে ডোরবেল বাজতেই অহনা দৌড়ে গেল দরজা খুলতে। দরজার সামনে কালো কোট পরা একজন লোক দাঁড়িয়ে, হাতে কয়েকটা বড় লাগেজ। অহনা অবাক হয়ে বলল, জি স্যার, লাগেজ। ঠিক তখনই সিঁড়িতে নামলো আরিয়ান। লোকটা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দাঁড়ালো। সরি স্যার, আপনার প্রয়োজনীয় কিছু জিনিস এনেছি। ঠিক আছে, ভিতরে রাখো। একের পর এক দামি লাগেজ ভিতরে রাখা হলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এত বড় বড় লাগেজ, যেন কোনো সিনেমার দৃশ্য। অহনা কৌতূহলী হয়ে বলল, ভাইয়া, এগুলো কি তোমার? হুম। লোকটা হঠাৎ ব্যাগ থেকে বড় একটা প্যাকেট বের করলো, তারপর অহনার দিকে বাড়িয়ে বলল, স্যার, স্পেশালি এটা আপনার জন্য আনতে বলেছিলেন। আমার জন্য? চকলেট ছোটবেলায় তোর খুব পছন্দ ছিল না?
অহনার চোখ বড় বড় হয়ে গেল। সে দ্রুত প্যাকেট খুলতে ভেতরে ভর্তি বিদেশি চকলেট। অহনা খুশিতে প্রায় লাফিয়ে উঠল। ও মাই গড, এত চকলেট! পুরো বাড়িতে অনেকদিন পর একটা হাসির শব্দ শোনা গেল। আরিয়ানের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। অহনা খুশি হয়ে বলল, ভাইয়া, তুমি এত কিছু মনে রাখো কিভাবে? যাদের আপন মনে হয় তাদের ছোট ছোট জিনিসও মানুষ ভুলে না। কথাটা শুনে অহনার বুকটা হঠাৎ কেমন করে উঠল, কারণ সে বুঝতে পারছে এই মানুষটা বাইরে যতই কঠোর হোক, ভিতরে ভিতরে সে এখনো ভালোবাসতে জানে। ঠিক তখনই আরব সিঁড়ির উপরে এসে দাঁড়ালো। তার চোখ গিয়ে পড়ল লাগেজগুলোর উপর। তারপর ঠান্ডা গলায় বলল, বাহ, বেশ বড়লোক হয়ে গেছিস দেখছি। মুহূর্তের মধ্যেই পরিবেশটা আবার ঠান্ডা হয়ে গেল। আরিয়ান ধীরে ধীরে ভাইয়ের দিকে তাকালো। তার চোখে এবার কোনো রাগ নেই, বরং অদ্ভুত এক নির্লিপ্ততা। এই মানুষটার কথাগুলো তাকে ছুঁতেও পারে না। পুরো ড্রয়িং রুমে চাপা নীরবতা। একদিকে বড় বড় লাগেজ পড়ে আছে, অন্যদিকে দাঁড়িয়ে আছে বহু বছর পর ফিরে আসা সেই ছেলেটা, যার উপস্থিতিতে যেন পুরো বাড়ির বাতাস বদলে গেছে। আরব সিঁড়ির উপর দাঁড়িয়ে নিচে সবকিছু দেখছে। তার চোখে স্পষ্ট বিরক্তি, হিংসা আর অস্বস্তি। কারণ ছোটবেলা থেকে সে সবসময় নিজেকে এই বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ভাবত। কিন্তু আজ সবার চোখে শুধু একজনই ঘুরছে, আরিয়ান। আরিয়ান শান্তভাবে দাঁড়িয়েছিল। ঠিক তখনই আরব ঠান্ডা গলায় বলল, বাহ, বড়লোক হয়ে অহংকারে তো দেখি মাটিতে পা পড়ে না। কথাটার মধ্যে কেমন একটা খোঁচা ছিল, কিন্তু আরিয়ান বিন্দুমাত্র বিরক্ত হলো না, বরং ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, অবশ্যই, তা না হলে কি আমেরিকার টপ বিজনেসম্যান হতাম? কথাটা শুনে মুহূর্তের মধ্যে আরবের মুখ শক্ত হয়ে গেল। সে বুঝতে পারছে এখন আর আগের মতো এই ছেলেটাকে ছোট করা যাবে না, কারণ যে ছেলেটাকে একসময় সবাই অবহেলা করত, আজ সে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে দাঁড়িয়ে পুরো পরিবারও তার সমান না। আরব দাঁতে দাঁত চেপে বলল, হুম। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল। মেহেরিনও তার পিছনে পিছনে গেল। কালো কোট পরা লোকটার মাথা নিচু করে বলল, গুড নাইট স্যার। আরিয়ান ছোট্ট করে মাথা নাড়ল। লোকটা চলে যেতে পুরো বাড়ি আবার শান্ত হয়ে গেল। অহনা তখনও চকলেটের প্যাকেট নিয়ে বসে আছে। সে একটা চকলেট খুলে মুখে দিল। মুহূর্তের মধ্যে তার চোখ চকচক করে উঠল। ওয়াও, ভাইয়া এত মজা! তার মুখের খুশিটা একদম ছোট্ট বাচ্চাদের মতো লাগছে। অনেকদিন পর এই বাড়িতে এমন নির্ভেজাল আনন্দ দেখা যাচ্ছে। অহনা আরেকটা চকলেট মুখে দিয়ে খুশিতে দৌড়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরল। তারপর না বুঝেই গালে একটা চুমু দিয়ে ফেলল। তুমি পৃথিবীর বেস্ট ভাইয়া। মুহূর্তের মধ্যেই আরিয়ানের পুরো শরীর কেঁপে উঠল। সে একদম থমকে গেল। তার বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে ধক করে উঠল। এতক্ষণ সে অহনাকে শুধু ছোট্ট একটা বোন হিসেবেই দেখছিল, কিন্তু হঠাৎ এই স্পর্শে তার ভিতরে কেমন অচেনা একটা অনুভূতি জেগে উঠল। আর সেই অনুভূতিটা তাকে নিজেকেই অস্বস্তিতে ফেলে দিল, কারণ অহনা তার চাচাতো বোন। আরিয়ান দ্রুত নিজেকে সামলে নিল। তারপর অহনার কাঁধ ধরে একটু দূরে সরিয়ে বলল, তুই বড় হয়ে গেছিস অহনা, এইভাবে ধরবি না। অহনা মুহূর্তের মধ্যেই থমকে গেল। তারপর বুঝতে পেরে লজ্জে মুখ লাল হয়ে গেল। সরি, আমি ভুল করে ধরেছি। সে তাড়াতাড়ি নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আরিয়ানও অন্যদিকে তাকালো। কেন জানি তার ভিতরটা কেমন অস্থির লাগছে। সে নিজেই নিজের উপর বিরক্ত হয়ে গেল। মনে মনে বলল, হোয়াট দ্য হেল ইজ রং উইথ মি? ঠিক তখনই আরিয়ানের মা এগিয়ে আসলো। হালকা হেসে বললেন, আরে ও তো ছোট মানুষ, খুশি করে করেছে। চাচি প্লিজ। আরিয়ানের মা হালকা হেসে ফেলল, তবে আরিয়ান হাসল না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, কারণ তার মাথার ভিতরে অদ্ভুত একটা অস্বস্তি ঘুরছে। সে কখনো নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ হারায়নি। ব্যবসার জগতে সবাই তাকে ভয় পায় তার ঠান্ডা মাথার জন্য, কিন্তু আজ এই বাড়িতে ফিরে আসার পর থেকে তার ভিতরে কেমন অচেনা পরিবর্তন হচ্ছে। অহনা আবার চকলেট খেতে খেতে বলল, ভাইয়া, তুমি কাল আমাকে বাইরে নিয়ে যাবে? কোথায় যেতে চাস? শপিং। তুইও সপ্তাহে 3 দিন শপিং করিস নাকি? কথাটা শুনে আরিয়ানের মা হেসে ফেললেন। অহনা ঠোঁট ফুলিয়ে বলল, দূর, আমি এত খরুচে না। আচ্ছা ঠিক আছে, কাল নিয়ে যাব। ইয়েস। মেয়েটা খুশিতে আবার লাফিয়ে উঠল। তার সরল আনন্দগুলো দেখে অজান্তে আরিয়ানের মন একটু নরম হয়ে আসে। অনেকদিন পর সে এমন কাউকে দেখছে যার হাসিতে কোনো অভিনয় নেই। ঠিক তখনই উপর থেকে আরফের রাগী কণ্ঠ ভেসে এলো। অহনা, এত রাতে চিৎকার করছিস কেন? আচ্ছা বাবা, চুপ করছি, সব সময় রাগ দেখায়। আরিয়ান চুপচাপ সিঁড়ির দিকে তাকালো। তার চোখ ধীরে ধীরে ঠান্ডা হয়ে এলো।
সে বুঝতে পারছে এই বাড়ির অনেক কিছুই এখনো বদলায়নি। শুধু একটা জিনিস বদলেছে, আগে সেই চুপচাপ অসহায় আরিয়ান আর নেই। রাত আরও গভীর হয়ে এসেছে, পুরো বাড়িটা এখন নিস্তব্ধ। শুধু করিডোরে হালকা আলো আর বাইরের বৃষ্টির শব্দ মিলিয়ে কেমন বিষণ্ণ একটা পরিবেশ তৈরি হয়েছে। আরিয়ান ধীরে ধীরে নিজের রুমে ঢুকলো। 10 বছর আগেও এই রুমে রাত জেগে বসে থাকতো সে, কারণ তখন তার ঘুম আসতো না। বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো তাকে ঘুমাতে দিত না। আজ এত বছর পর আবার সেই একই রুমে দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষটা আর আগের মতো নেই। এখন সে শক্ত, কঠিন আর ভয়ঙ্কর রকম সফল। আরিয়ান ধীরে ধীরে নিজের কোট খুলে বিছানার উপর রাখলো। তারপর লাগেজ খুলতে লাগলো। ভিতরে থেকে এক একে দামি ফাইল, কয়েকটা ডকুমেন্ট, ট্যাব আর শেষে একটা কালো ম্যাট বুক বের করলো। ল্যাপটপটা টেবিলের উপর রেখে অন করতে মুহূর্তের মধ্যে স্ক্রিন আলোয় ভরে উঠল। আরিয়ান চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। একটার পর একটা ইমেল এসে জমা হয়েছে। কেউ মিটিং রিকোয়েস্ট পাঠিয়েছে, কেউ নতুন প্রজেক্টের প্রপোজাল, কেউ বিজনেস ডিলের অফার। পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় কোম্পানি এখন তার সাথে কাজ করার জন্য অপেক্ষা করে। যে ছেলেটাকে একসময় নিজের পরিবারই গুরুত্ব দেয়নি, আজ তাকে পাওয়ার জন্য আন্তর্জাতিক কোম্পানিগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে। স্ক্রিনে বড় বড় কোম্পানির নাম ভেসে উঠছে: ফ্রান্স টেক্সটাইল গ্রুপ, ইটালি লাক্সারি হোল্ডিংস, ক্যানাডিয়ান গ্লোবাল ট্রেড কর্পোরেশন। আরিয়ান চুপচাপ সব দেখছিল। তার চোখে কোনো উত্তেজনা নেই, কারণ এসব এখন তার কাছে খুব সাধারণ। সে ধীরে ধীরে চেয়ারটাই হেলান দিয়ে বসলো। তারপর একটা মেল ওপেন করলো। ফ্রান্সের একটা কোম্পানির সাথে তার জয়েন্ট প্রজেক্ট করতে চাই। আরেকটা ইতালির ব্র্যান্ড ইউরোপে তাদের নতুন বিজনেস লঞ্চে তাকে পার্টনার করতে চান। কানাডার একটা কোম্পানি বিশাল ইনভেস্টমেন্ট অফার করেছে। আরিয়ান ঠান্ডা মাথায় সব পড়তে লাগলো। তার চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে গেছে। এখন সে আর এই বাড়ির অবহেলিত ছিল না। এখন সে সেই মানুষ যার এক সাইনে কোটি কোটি ডলারের ডিল হয়ে যায়। কিছুক্ষণের পরে সে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতে আবার সেই আগের কঠিন প্রফেশনাল আরিয়ানকে মনে হলো। সাদা টি শার্ট, কালো ট্রাউজার, ভেজা চুল। সে এসে ল্যাপটপের সামনে বসলো। তারপর হেডফোন কানে লাগিয়ে ভিডিও মিটিং অন করলো। মুহূর্তের মধ্যে স্ক্রিনে এক একে 3টা দেশের কল যুক্ত হলো: কানাডা, ফ্রান্স, ইতালি। 3 দেশের কয়েকজন বড় বিজনেসম্যান স্ক্রিনে দেখা যাচ্ছে। সবাই ভদ্রভাবে তাকে শুভেচ্ছা জানালো। Good evening, Mr. Aryan. Pleasure to meet you again. We have been waiting for your response. লেটস স্টার্ট দ্য মিটিং। তার কণ্ঠে এমন একটা আত্মবিশ্বাস যেটা শুনলে বোঝা যায় এই মানুষটা কত বড় জায়গায় পৌঁছে গেছে। মিটিং শুরু হলো। এক এক করে সবাই নিজেদের প্রজেক্টের কথা বলতে লাগলো। ফ্রান্সের কোম্পানি নতুন ফ্যাশন চেইন লঞ্চ করতে চায়। ইতালি কোম্পানি বিলাসবহুল ব্র্যান্ড নিয়ে কাজ করছে। কানাডার কোম্পানি বিশাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেন্ড ডিল করতে চায়। আরিয়ান খুব মনোযোগ দিয়ে শুনছে, মাঝে মাঝে প্রশ্ন করছে: প্রফিট মার্জিন কত? ফিউচার এক্সপেনশন প্ল্যান? রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি? তার প্রতিটা প্রশ্ন এত নিখুঁত যে ওপাশে সবাই কয়েক সেকেন্ড ভেবে উত্তর দিচ্ছে, কারণ তারা জানে এই মানুষটাকে ইমপ্রেস করা সহজ না। একসময় ফ্রান্সের একজন বলল, Mr. Aryan, honestly speaking, your business strategy is incredible. বিজনেস ইজ নট অ্যাবাউট ইমোশনস, ইটস অ্যাবাউট ডিসিশনস। কথাটা বললেও ভিতরে ভিতরে সে জানে তার পুরো জীবনটাই আসলে ইমোশনে ভরে ছিল, অবহেলায়, অভিমান, কষ্ট। সেই অনুভূতিগুলোই তাকে আজ এই জায়গায় এনেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে মিটিং চলল। শেষে আরিয়ান কিছু প্রজেক্ট একসেপ্ট করলো, কিছু হোল্ড করে রাখলো। সবাই তার সিদ্ধান্তে সন্তুষ্ট। মিটিং শেষ হওয়ার আগে কানাডার একজন হেসে বলল, You never disappoint us, Mr. Aryan. আই নো। কল কেটে যেতেই পুরো রুম আবার নিস্তব্ধ হয়ে গেল। ল্যাপটপের আলো এখনো জ্বলছে, কিন্তু আরিয়ানের চোখে ক্লান্তি নেমে এসেছে। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এক হাত চোখের উপর রেখে চোখ বন্ধ করলো, কিন্তু চোখ বন্ধ করতে হঠাৎ একটা দৃশ্য ভেসে উঠল। অহনা খুশিতে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেছে। মুহূর্তের মধ্যে আরিয়ানের বুকের ভিতরটা কেঁপে উঠল। সে দ্রুত চোখ খুলে ফেলল। তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। নিজের উপরই নিজের বিরক্ত লাগছে তার। সে বিছানায় উঠে বসলো। মনে মনে বলল, এটা কি ছিল? তার মাথার ভিতর বারবার একই দৃশ্য ঘুরছে। অহনার হাসি, চোখ দুটো তার সরল খুশি। আরিয়ান বিরক্ত হয়ে চুলে হাত চালালো, কারণ সে জানে এই অনুভূতিগুলো ভুল।
খুব ভুল। বাইরে তখনও বৃষ্টি আরো জোরে নামছে, আর ঘরের অন্ধকারে বসে থাকা মানুষটা প্রথমবারের মতো নিজের অনুভূতির সাথে যুদ্ধ করলো। সকালবেলা পুরো বাড়িটা হালকা রোদের আলোয় ভরে উঠেছে। বাইরে বাগানে ভেজা পাতার উপর এখনো বৃষ্টির ফোঁটা ঝুলে আছে। পাখি ডাক ভেসে আসছে দূর থেকে, কিন্তু এই শান্ত সকালের মধ্যে বাড়ির ভিতরে যেন অদ্ভুত এক পরিবর্তন শুরু হয়েছে। রান্নাঘর থেকে হাড়ির শব্দ ভেসে আসছে। আরিয়ানের মা সকাল সকাল উঠে আবার রান্না শুরু করে দিয়েছেন। তার অভ্যাস হয়ে গেছে, বছরের পর বছর এবারই সবার জন্য রান্না করতে করতে তিনি নিজের শরীরের কথা ভুলে গেছেন। চুলার সামনে দাঁড়িয়ে তিনি তরকারি নাড়ছেন, মাঝে মাঝে কাশছেন, তবুও মুখে ছোট্ট হাসি, কারণ আজ তার ছেলে বাড়িতে। ঠিক তখনই বাইরে কয়েকটা গাড়ির শব্দ শোনা গেল। একটার পর একটা কালো গাড়ি এসে বাড়ির সামনে থামলো। বাড়ির কাজের লোকেরা অবাক হয়ে বাইরে তাকিয়ে রইল। গাড়ি থেকে নামলো কয়েকজন ইউনিফর্ম পরা মানুষ। কারো হাতে বড় বড় ব্যাগ, কারো হাতে কুকিং ইকুইপমেন্ট, আর সবার সামনে হেঁটে আসছে আরিয়ান। কালো শার্ট, চোখে সানগ্লাস, হাতে ফোন। তার হাঁটার মাঝে এমন একটা ব্যক্তিত্ব যেন পুরো পরিবেশটাই বদলে যায়। আরিয়ান সোজা রান্নাঘরের দিকে গেল। ভিতরে ঢুকতে তার ভুরু কুঁচকে গেল। তার মা আবার চুলার সামনে দাঁড়িয়ে। আরিয়ান সঙ্গে সঙ্গে বলল, মা চলে এসো। আরে বাবা, সকালের জন্য একটু রান্না করছি। তোমাকে বলেছি না রান্না না করতে। আরিয়ানের মা থেমে গেলেন। আরিয়ান পাশে দাঁড়িয়ে লোকগুলোর দিকে ইশারা করে বলল, আমি কাজের লোক নিয়ে এসেছি। কয়েকজন ইউনিফর্ম পরা শেফ ভদ্রভাবে মাথা নিচু করলো। আরিয়ানের মা অবাক হয়ে বললেন, এগুলো কেন করছিস বাবা? আরাব তো এদের রান্না খেতে পারবে না। না পারলে না পারবে, তুমি বের হও। কিন্তু প্লিজ মা। ছেলের চোখের দিকে তাকিয়ে তিনি আর কিছু বলতে পারলেন না। ধীরে ধীরে চুলা থেকে সরে এলেন। সঙ্গে সঙ্গে শেফরা কাজে লেগে গেল। কেউ সবজি কাটছে, কেউ মাংস মেরিনেট করছে, কেউ কফি বানাচ্ছে। মুহূর্তের মধ্যে পুরো রান্নাঘরের পরিবেশ বদলে গেল। আরিয়ান মায়ের দিকে তাকিয়ে বলল, রুমে গিয়ে রেস্ট নাও, রান্না হলে তোমাকে ডাকবো। আরিয়ানের মা ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে পানি চিকচিক করছেন, কারণ জীবনে এই প্রথম কেউ তাকে বলেছে রেস্ট নাও। তিনি ধীরে ধীরে মাথা নেড়ে উপরে চলে গেলেন। আরিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে সবকিছু দেখলো। সব ঠিকঠাক চলছে কিনা নিশ্চিত হয়ে সে ঘুরে বের হয়ে চলে আসতে নিল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামলো অহনা। ঘুমু ঘুমু চোখ, এলোমেলো চুল, হাতে ফোন। মেয়েটাকে দেখে মনে হচ্ছে এখনো পুরো ঘুম কাটেনি। এত সকালে এত আওয়াজ কিসের? কথাটা বলতে বলতে তার চোখ গিয়ে পড়ল আরিয়ানের ওপর। সে সঙ্গে সঙ্গে হেসে ফেলল। আর মর্নিং ভাইয়া। কি আরিয়ান মুহূর্তের জন্য থেমে গেল। হঠাৎ করেই কাল রাতের ঘটনাটা মনে পড়ে গেল। অহনা দৌড়ে এসে জড়িয়ে ধরা, আর তার অদ্ভুত অনুভূতি। মুহূর্তের মধ্যে তার ভিতরটা কেমন অস্বস্তিতে ভরে উঠল। সে চোখ সরিয়ে নিয়ে দ্রুত চলে যেতে নিল। অহনা ভুরু কুঁচকে বলল, কি ব্যাপার, চলে যাচ্ছ কেন? এমনি। অহনা কিছু বুঝতে পারল না। সে দ্রুত নিচে নেমে এসে আরিয়ানের সামনে দাঁড়ালো। তারপর হঠাৎই তার হাত ধরে ফেলল। আরে থাকো তো। মুহূর্তের মধ্যে আবার কেঁপে উঠল আরিয়ান। তার পুরো শরীর শক্ত হয়ে গেল, কারণ অহনার নরম হাতের স্পর্শে তার বুকের ভিতরটা আবার অদ্ভুতভাবে ধকধক করছে। সে দ্রুত নিজের হাত ছাড়িয়ে নিল। অহনা এবার সত্যি অবাক হয়ে গেল। কি হয়েছে তোমার? কাল রাত থেকে অদ্ভুত বিহেভ করছো। কিছু হয়নি। তাহলে পালাচ্ছ কেন? আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে রইল। সে নিজেই বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। এই মেয়েটা তো সেই ছোট্ট একটা বাচ্চা হিসাবেই দেখতো, তাহলে এখন কেন তার স্পর্শে বুক কেঁপে উঠছে? নিজের উপরেই বিরক্ত হয়ে সে নিচু গলায় বলল, তুই বড় হয়ে গেছিস, একটু ডিস্টেন্স মেনটেন কর। হঠাৎ আমি কি করেছি? মেয়েটার চোখে সত্যি কষ্ট ফুটে উঠল, কারণ সে বুঝতে পারছে না হঠাৎ কেন আরিয়ান এমন আচরণ করছে। আরিয়ান সেটা দেখে ভিতরে ভিতরে আরো অস্থির হয়ে উঠল। সে নরম গলায় বলল, কিছু করিসনি, আমি শুধু। বাকিটা আর বলতে পারলো না, কারণ সে নিজে জানে না কি বলতে চায়। ঠিক তখনই রান্নাঘর থেকে একজন শেফ এসে বলল, স্যার, ব্রেকফাস্ট ইজ রেডি। আচ্ছা আসছি। তারপর অহনার দিকে না তাকিয়ে চলে গেল। অহনা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার ছোট্ট মনটা কেমন খারাপ হয়ে গেল। সে আস্তে করে বলল, অদ্ভুত মানুষ একটা। কিন্তু সে জানে না এই মুহূর্তে সবচেয়ে বেশি অস্থিরতা যার ভিতরে চলছে সে হলো আরিয়ান নিজেই। সকালটা আজ অন্যরকম শান্ত। রোজ জানালার ফাঁক দিয়ে ঢুকে ডাইনিং টেবিলের উপর আশ্রয় পড়ছে। টেবিলে সাজানো নাস্তা, টোস্ট, ডিম, কফি আর ভারী কিছু খাবার। কিন্তু এই শান্ত সকালের মাঝেও সবার মুখে চাপা টান টান ভাব, কারণ গতকাল থেকে এই বাড়ির নিয়মগুলো বদলাতে শুরু করেছে। সবাই একে একে টেবিলে বসলো। আরিয়ান চুপচাপ এক পাশে বসেছে। তার মুখে আগের মতোই ঠান্ডা স্থির অভিব্যক্তি।
অহনা চুপচাপ কফির কাপ হাতে নিয়ে বসেছে। মেহরিন ফোনে ব্যস্ত। আরফ একটু বিরক্ত মুখে বসে আছে আর বাবা একটু দূরে সবকিছু পর্যবেক্ষণ করছেন। প্রথম চামচ খাবার মুখে নিতে আরফ হঠাৎ থেমে গেল, তার ভুরু কুঁচকে গেল। কে রান্না করেছে আজ? শেফ। কি? আমি তো মাকে রান্না করতে বলেছি। কথাটা শুনে আরিয়ানের চোখ একটু কড়া হয়ে গেল। সে শান্ত গলায় বলল, আমিও তো বলেছি মা রান্না করবে না। তুই আবার শুরু করেছিস? আরাফ, তুমি কি এখনো ছোট যে মায়ের রান্না ছাড়া খেতে পারবে না? টেবিল একদম চুপ হয়ে গেল। আরফ অবাক হয়ে বাবার দিকে তাকালো। বাবা, তুমিও ওর হয়ে কথা বলছো? বাবার চোখ কঠিন হয়ে গেল। তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় বলেন, আমি কারো হয়ে কথা বলছি না, তুমি চেষ্টা করো, অভ্যাস হয়ে যাবে। কথাটা শুনে আরফের মুখ আরো গম্ভীর হয়ে গেল। সে চামচ টেবিলে রেখে বলল, আমি কোন অভ্যাস করব? মায়ের হাতে রান্না ছাড়া আমি খেতে পারি না। অভ্যাস করতে হয় না তো, মানিয়ে নিতে হয়। তুই সবকিছু নিয়ন্ত্রণ করতে চাস? আমি নিয়ন্ত্রণ করছি না ভাইয়া, আমি শুধু চাই মা আরও রান্না না করুক। একটু রান্না করে দিলে কি হয়, এত নাটক কেন? আরিয়ান ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখে হালকা ব্যঙ্গ ফুটে উঠল। আপনি আপনার স্বামীর জন্য রান্না করেন ভাবি, একটু রান্না করলে আপনার মেকআপ নষ্ট হবে না? মুহূর্তের মধ্যে টেবিলের পরিবেশ জমে গেল। মেহরিনের মুখ শক্ত হয়ে গেল। সে কিছু বলতে যাবে কিন্তু আরব তাকে থামিয়ে দিল। আরিয়ান আবার চামচ হাতে নিল, কিন্তু এবার তার দৃষ্টি সবার উপর একবার ঘুরে গেল। তারপর খুব শান্ত গলায় বলল, এই বাড়িতে একটা জিনিস স্পষ্ট করে দেই, মা আর রান্নাঘরে যাবে না। তার এমন কণ্ঠে এমন দৃঢ়তা যেটা শুনে সবাই চুপ হয়ে গেল। অহনা আস্তে আস্তে হাসছে, কারণ সে বুঝতে পারছে এই বাড়িতে এখন সত্যি কিছু একটা পরিবর্তন হতে শুরু করেছে। কিন্তু আরবের চোখে সেই পরিবর্তন মোটেও ভালো লাগছে না। সে ধীরে ধীরে চামচ টেবিলে রেখে বলল, দেখি কতদিন চালাস এই নিয়ম। সময় বলে দেবে ভাইয়া। টেবিলের একপাশে বসে থাকা মা চুপচাপ সব দেখছে, তার চোখে পানি। কারণ এত বছর পর এই প্রথম তার ছেলেরা তার জন্য ঝগড়া করছে। কিন্তু এই ঝগড়ার মাঝে একটাই জিনিস স্পষ্ট, এখন আর তিনি একা নন। দুপুরের পরের সময়টা বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। রোদটা জানালার কাজ ভেদ করে ভেতরে ঢুকছে আর মেঝের ছায়া ফেলছে। আরিয়ানের রুমে বসে আছে সে, ল্যাপটপ খোলা, সামনে ফাইল আর ডকুমেন্ট। চোখে গভীর মনোযোগ, সে কাজ করছে কিন্তু মন পুরোপুরি কাজে নেই। কারণ এবারই প্রতিটা মুহূর্ত এখন তাকে অস্থির করে তুলছে। ঠিক তখনই দরজায় নক পড়ল। আরিয়ান চোখ না তুলেই পড়ল, কামিন। দরজা আস্তে আস্তে খুলে ভেতরে ঢুকলো অহনা। আজ মেয়েটা একটু বেশি সাজগোজ করেছে। হালকা গোলাপি শাড়ি বা ড্রেস টাইপ কিছু, চুল খোলা, হালকা মেকআপ, তার ঠোঁটে লাল লিপস্টিক। দরজার সামনে দাঁড়াতেই রুমটা যেন একটু আলাদা লাগতে শুরু করলো। অনা একটু লাজুক গলেই বলল, ভাইয়া, হুম। তুমি আমাকে শপিং এ নিয়ে যাবে না? আরিয়ান টাইপ করা থামালো না, একটা ফাইল স্ক্রল করতে করতে বলল, কাজ করছি, পরে নিয়ে যাব। কথাটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু অহনার মুখে সঙ্গে সঙ্গে একটা ছোট্ট মন খারাপের ছাপ পড়ে গেল। সে চুপচাপ মাথা নিচু করে বলল, আচ্ছা। তারপর ধীরে ধীরে দরজার দিকে যেতে নিল। ঠিক তখনই আরিয়ান খেয়াল করলো মেয়েটা হাঁটা একটু থেমে গেছে, যেন কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু বলছে না। আরিয়ান সঙ্গে সঙ্গে মাথা তুলল, দেখলো অহনা দরজার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু চলে যাচ্ছে না। তার একটু মন খারাপ। আরিয়ান ভুরু কুচকে বলল, কি হলো? অহনা কিছু বলল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। আরিয়ান বুঝে গেল কিছু একটা হয়েছে। সে চেয়ার থেকে উঠে দ্রুত তার কাছে চলে গেল। এক মুহূর্তে অহনার হাতটা ধরে টেনে রুমের ভিতর নিয়ে এলো। অহনা চমকে গেল। আরিয়ান এখন তার সামনে দাঁড়িয়ে একদম কাছে। অহনার দিকে তাকাতেই আরিয়ানের ভেতরে একটা অদ্ভুত ধাক্কা লাগলো। আজ মেয়েটাকে অন্যরকম লাগছে, খুব সুন্দর, এতটা সুন্দর আগে কখনো লাগেনি। আরিয়ান একটু ঢোক গিল, তারপর অল্প কাপা গলায় বলল, এত সেজেছিস কেন? বাইরে যাওয়ার জন্য। আরিয়ান এক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর হঠাৎ করে তার চোখ চলে গেল অহনার ঠোঁটের দিকে। লাল লিপস্টিক। সে অজান্তে একটু সামনে ঝুঁকে এসে আঙ্গুল দিয়ে আলতো করে সেটা মুছে দিল। মুহূর্তের মধ্যেই রুমটা যেন থমকে গেল। অহনা একদম চুপ হয়ে গেল। আরিয়ান নিজের কাজ বুঝতে পেরে একটু থমকে গেল, কিন্তু সরল না। সে নিচু গলায় বলল, বাইরে গেলে সাজতে হবে কেন? তাহলে সাজবো কখন? সাজতে ইচ্ছে করলে বাড়িতে সেজে থাকবি। বাড়িতে সাজলে দেখবে কে? আমি দেখব। আরে বাড়ির মানুষ দেখবে।
বাইরের মানুষকে দেখানো দরকার কি? কথাটা বলার সময় তার গলায় অদ্ভুত একটা অধিকার বোধ ছিল, যেটা সে নিজেও বুঝতে পারছে না। অনেক কিছু বলতে পারল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। আর তার বুকের ভিতরটা কেমন অদ্ভুতভাবে কাঁপছে। আরিয়ান এবার ধীরে ধীরে তাকে বিছানার পাশে বসিয়ে দিল আর নরম গলায় বলল, একটু বস, কাজ শেষ করে নিয়ে যাব। অহনা ধীরে ধীরে বসে পড়ল। আরিয়ান আবার ল্যাপটপের দিকে ফিরে গেল, কিন্তু তার মন এখন আর কাজের মধ্যে নেই। সে বারবার চোখ তুলে অহনার দিকে তাকাচ্ছে। মেয়েটা চুপচাপ বসে আছে, হালকা দোলা চলে, পা দোলাচ্ছে। আরিয়ান নিজেকে নিজেই প্রশ্ন করল, এই অনুভূতিটা আবার কি? বাড়ি তখন হালকা বাতাস জানালার পর্দা নাড়িয়ে দিচ্ছে, আর এই রুমে দুজন মানুষের মধ্যে একটা অদ্ভুত নীরবতা তৈরি হচ্ছে, যেটা শব্দহীন হলো ভেতরে ভেতরে খুব জোরে কথা বলছে। বিকেলের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে, আকাশে হালকা কমলা রং ছড়িয়ে পড়েছে, দূরে পাখিরা দল বেঁধে ফিরছে। আরিয়ানের রুমে এখনো ল্যাপটপের স্ক্রিন চলছে। সে শেষ কয়েকটা ফাইল চেক করছিল। অহনা বিছানার একপাশে বসে কখনো ফোন দেখছে, কখনো জানালার বাইরে তাকাচ্ছে। মাঝে মাঝেই বিরক্ত মুখ করে বলছে, আর কতক্ষণ লাগবে ভাইয়া? আর 5 মিনিট। তুমি গত আধা ঘন্টা ধরেই 5 মিনিট বলছো। কথাটা শুনে আরিয়ান এবার সত্যি হেসে ফেল। অনেকদিন পর তার হাসিটা একদম স্বাভাবিক লাগলো। সে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো, তারপর কোট হাতে নিয়ে বলল, চল। অহনার মুখ মুহূর্তের মধ্যে উজ্জ্বল হয়ে উঠল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ইয়েস, অবশেষে। নিচে নামতে বাড়ির সামনে কালো রঙের কয়েকটা দামি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ড্রাইভার গার্ড সবাই প্রস্তুত। বাড়ি কাজের লোকেরাও অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ এই দৃশ্যটা যেন কোনো সিনেমার মতো। গার্ড দৌড়তে এসে গাড়ি দরজা খুলে দিল। স্যার, না না, গাড়িতে যাব না। কেন? গাড়িতে ভালো লাগে না। তাহলে রিকশায় চলো না। কথাটা শুনে গার্ডরা একে অন্যের মুখের দিকে তাকালো। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে অহনার দিকে তাকিয়ে রইল। রিকশা কেন? গাড়িতে দম বন্ধ লাগে, রিকশায় মুক্ত বাতাস আছে, চারপাশ দেখা যায়, মজা লাগে। আরিয়ান চুপ হয়ে গেল। তার চোখ ধীরে ধীরে নরম হয়ে এলো। মনে মনে বলল, এই মেয়েটা সত্যি আলাদা। সে এমন মানুষদের মাঝে থেকেছে যারা শুধু বিলাসিতা বোঝে, দামি গাড়ি, 5 স্টার ব্র্যান্ডেড লাইফস্টাইল। কিন্তু এই মেয়েটা, সে কালো দামি গাড়ি ছেড়ে রিকশায় উঠতে চায় শুধু মুক্ত বাতাসের জন্য। আরিয়ান অজান্তে মুগ্ধ হয়ে গেল। সে হালকা মাথা নেড়ে বলল, ঠিক আছে। সত্যি? হুম। রাস্তার পাশ থেকে একটা রিকশা ডাকা হলো। রিকশাওয়ালা অবাক হয়ে বারবার আরিয়ানের দিকে তাকাচ্ছে। এত দামি পোশাক পরা মানুষ রিকশায় উঠবে, সে হয়তো বিশ্বাসই করতে পারছে না। ঠিক তখনই গার্ড অবাক হয়ে বলল, স্যার গাড়ি রেখে রিক্সায় কেন? আরিয়ান একবার অহনার দিকে তাকালো। মেয়েটা খুব খুশি হয়ে রিকশার সিটে হাত বুলাচ্ছে। তার চোখে ছোট্ট বাচ্চাদের মতো আনন্দ। আরিয়ান ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, ম্যাডামের রিকশা ভালো লাগে। কথাটা শুনে অহনা মুহূর্তের মধ্যে লজ্জা পেয়ে গেল। তার গাল হালকা লাল হয়ে উঠল। উফ ভাইয়া। গাটারা চাপা হাসি দিল। আরিয়ান আর অহনা রিকশায় উঠে বসল। রিকশা ধীরে ধীরে চলতে শুরু করলো। হালকা বাতাস এসে অহনার খোলা চুল উড়িয়ে দিচ্ছে। সে দুহাত ছড়িয়ে চোখ বন্ধ করে বাতাস নিচ্ছে, মুখে একদম খাঁটি হাসি। আরিয়ান চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। এই মেয়েটার মধ্যে কেমন অদ্ভুত একটা শান্তি আছে, যেটা তার বহু বছর ধরে হারিয়ে গেছিল। অহনা হঠাৎ চোখ খুলে বলল, জানো ভাইয়া, ছোটবেলা থেকে আমার রিকশায় ঘুরতে খুব ভালো লাগে। কেন? মনে হয় আমি মুক্ত, কেউ আটকাচ্ছে না, শুধু বাতাস আর রাস্তা। কথাগুলো শুনে আরিয়ান অদ্ভুতভাবে চুপ হয়ে গেল, কারণ সে হঠাৎ বুঝতে পারল সে জীবনে সব পেয়েছে, কিন্তু এই মুক্ত অনুভূতিটা কোনোদিন পায়নি। রিকশা শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। চারপাশে মানুষের ভিড়, হাহাকারের ডাক, ফুসকার গন্ধ, রাস্তার আলো, আর এই সব কিছুর মাঝে বসে থাকা আরিয়ান হঠাৎ অনেকদিন পর নিজেকে জীবিত মনে করল। সন্ধ্যা নেমে এসেছে শহরের ওপর। চারপাশে আলো ঝলমল করছে, বড় বড় বিলবোর্ড, গাড়ির আলো, মানুষের ভিড়। পুরো শহরটা যেন জীবন্ত হয়ে উঠেছে। রিকশা এসে থামলো একটা বিশাল শপিং মলের সামনে। কাঁচের তৈরি বড় বিল্ডিংটা আলোয় চকচক করছে। অহনা রিকশা থেকে নেমে চারপাশে তাকিয়ে বলল, ওয়াও। আরিয়ান ভাড়া মিটিয়ে ধীরে ধীরে নামলো। তার চোখ কিন্তু অহনার ওপরই। মেয়েটা তো ছোট ছোট জিনিসে খুশি হয়, যেটা তার কাছে খুব অদ্ভুত লাগে, কারণ সে এমন মানুষের মাঝে বড় হয়েছে যারা সব পেয়েও অসন্তুষ্ট। অহনা হঠাৎ তার হাত ধরে টেনে বলল, চলো চলো, দেরি করো না। আরিয়ান মুহূর্তের জন্য থেমে গেল। অহনাকে নিয়ে এই হাত ধরা ব্যাপারটা যেন এখনো তার ভিতরে অদ্ভুত জোর তোলে। তবু সে কিছু বলল না, শুধু চুপচাপ তার সাথে হাঁটতে লাগলো।
মলের ভিতরে ঢুকতেই ঠান্ডা এয়ার কন্ডিশনের বাতাস লাগলো। চারপাশে মানুষে ভর্তি, কেউ শপিং করছে, কেউ ছবি তুলছে। অহনা এক দোকান থেকে আরেক দোকানে ছুটে বেড়াচ্ছে। আরিয়ান পিছন পিছন হাঁটছে। একটা ড্রেসের দোকানে ঢুকতে অহনা খুব মন দিয়ে জামা দেখতে শুরু করলো। সে একটা হালকা নীল ড্রেস হাতে নিয়ে বলল, ভাইয়া এটা কেমন? ভালো। এটা? এটাও ভালো। আর এটা? এটাও। ধুর, তুমি কিছুই ঠিক মতো দেখো না। আচ্ছা দেখি। সে এবার সত্যি মন দিয়ে দেখতে লাগলো। তারপর একটা দামি ডিজাইনার ড্রেস হাতে নিয়ে বলল, এটা নে। এত দাম? সমস্যা কি? আরে ভালো দামি ড্রেস কিনতে হবে কেন? এই টাকায় তো 10টা ড্রেস হয়ে যাবে। কথাটা শুনে আরিয়ান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। মেয়েটার মধ্যে লোভ বলে কিছুই নেই। সে টাকার মূল্য বোঝে, আর এটাই তাকে আরো আলাদা করে তোলে। আরিয়ান মাথা নেড়ে হালকা হাসলো। তুই একদম অন্যরকম। অবশ্যই। দুজনেই হেসে ফেল। ঠিক তখনই পাশের শাড়ির সেকশনে চোখ গেল আরিয়ানের। একটা হালকা লাল আর সাদা কাজ করা শাড়ি ম্যানিকুইনে ঝুলছে। সাধারণ কিন্তু অসম্ভব সুন্দর। কেন জানি মুহূর্তের জন্য তার চোখ সেখানে আটকে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে শাড়িটা হাতে নিল। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থেকে বলল, এটা নে, তোকে সুন্দর লাগবে। শাড়ি? হুম। কিন্তু আমি শাড়ি পরতে পারি না। চাচির কাছ থেকে পরে নিস। কথাটা শুনে অহনা শাড়িটার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে সেটা মুখে জড়িয়ে ধরল। মুখে ছোট্ট হাসি ফুটে উঠল। আচ্ছা নেব। আরিয়ান কেন জানি অদ্ভুত শান্তি পেল। তার মনে হলো এই শাড়িটা অহনার উপর সত্যি সুন্দর লাগবে। আর সেই চিন্তাতেই তার বুকের ভিতরটা কেমন ধক করে উঠল। তারপর হঠাৎ সে অন্যদিকে চলে গেল। অহনা পিছন পিছন গিয়ে দেখলো আরিয়ান এবার শাড়ি দেখছে একটা না, অনেকগুলো সাদা, নীল, হালকা গোলাপি, গাঢ় সবুজ। অহনা অবাক হয়ে বলল, এত শাড়ি দিয়ে কি করবে? মায়ের জন্য। অহনা চুপ হয়ে গেল। সে দেখছে আরিয়ান প্রতিটা শাড়ি খুব মন দিয়ে বাছাই করছে। কোনটা মায়ের উপর সুন্দর লাগবে, কোন রংটা মা পছন্দ করবে, সব খেয়াল করছে। হঠাৎ অহনার বুকের ভিতরটা কেমন নরম হয়ে গেল, কারণ সে বুঝতে পারছে এই মানুষটা বাইরে যতটা রাগী হোক, ভেতরে সে ভয়ঙ্কর রকম ভালোবাসতে জানে। একসময় শপিং ব্যাগে ভরে অনেকগুলো শাড়ি প্যাক করা হলো। অহনা খুশি হয়ে আবার তার হাত ধরে টানতে লাগলো। চলো ওইদিকে। ভাইয়া এই দোকানে চলো, ওইটা দেখো। পুরো মল জুড়ে অহনা একদম ছোট বাচ্চার মতো ঘুরে বেড়াচ্ছে। আরিয়ান শুধু তার দিকে তাকিয়ে আছে। অনেকদিন পর সে বুঝতে পারছে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। কিছু মানুষ থাকে যারা নিজেদের সরলতা দিয়ে অন্য মানুষদের ভিতরের মৃত অনুভূতিগুলো আবার বাঁচিয়ে তোলে। রাত নেমে গেছে পুরো শহরে। চারপাশে রঙিন আলো জ্বলছে। রাস্তার পাশে ছোট ছোট দোকান, মানুষের ভিড়, গাড়ির শব্দ, সব মিলিয়ে শহরটা যেন এখনো জেগে আছে। অহনা আর আরিয়ান শপিং মল থেকে বের হলো। দুজনের হাত ভর্তি শপিং ব্যাগ। অহনা তো খুশিতে একদম উঠছে। সে একবার ব্যাগগুলোর দিকে তাকাচ্ছে, একবার আরিয়ানের দিকে। ভাইয়া আজকে অনেক মজা হয়েছে। হুম। ঠিক তখনই রাস্তার পাশে ফুচকার দোকান দেখে অহনা হঠাৎ থেমে গেল। তার চোখ চকচক করে উঠল। ভাইয়া ফুচকা, চলো না প্লিজ। আরিয়ান দোকানটার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে ফেল। রাস্তার পাশে ছোট্ট দোকান, চারপাশে ভিড়। সে সরাসরি বলল, এখানে খাবি? পেট খারাপ হবে। কিছু হবে না। নো ওয়ে। প্লিজ ভাইয়া। মেয়েটা এমন ভাবে বলছে যে না করা কঠিন। আরিয়ান বিরক্ত মুখে বলল, তুই একদম বাচ্চা। এখন চলো। বলে সে আবার হাত ধরে টেনে নিয়ে গেল। আরিয়ান নিজের অজান্তে হেসে ফেলল। এই মেয়েটা জেদ অদ্ভুত। ফুচকার দোকানের সামনে দাঁড়াতেই অহনা খুশিতে বলল, মামা ঝাল বেশি দিবেন। ঝাল কম দিবেন। আরে আচ্ছা, মাঝামাঝি দিচ্ছি। অহনা একের পর এক ফুচকা খাচ্ছে, আর তার চোখে মুখে এমন আনন্দ যেন পৃথিবীর সবচেয়ে দামি খাবার খাচ্ছে। আরিয়ান চুপচাপ তাকিয়ে আছে। সে জীবনে কত নামি রেস্টুরেন্টে খেয়েছে, বিদেশের মতো বিলাসবহুল খাবার, কিন্তু এত তৃপ্তি নিয়ে কাউকে খেতে কখনো দেখেনি। অহনা একটা ফুচকা মুখে দিয়ে চোখ বন্ধ করে বলল, আহ, এই জন্য এই রিক্সায় ঘুরতে বের হতে ভালো লাগে। ফুচকার জন্য? আর এই বাতাস, রাস্তার শব্দ, সবকিছুর জন্য। আরিয়ান হালকা মাথা নাড়ল। মেয়েটার সুখগুলো কত সহজ। হঠাৎ অহনা একটা ফুচকা এগিয়ে দিয়ে বলল, খাও। আমি এসব খাই না। আজ খাও। সে জোর করে ফুচকাটা আরিয়ানের মুখের সামনে ধরল। শেষ পর্যন্ত আরিয়ান বাধ্য হয়ে খেয়ে ফেল। কয়েক সেকেন্ড পর অহনা আগ্রহ নিয়ে বলল, কেমন? খারাপ না। দেখেছো
রাস্তায় আলোয় মেয়েটার হাসিটা অসম্ভব সুন্দর লাগছে। আরিয়ান অদ্ভুতভাবে তাকিয়ে রইল। তার বুকের ভিতরটা আবার কেমন ধক করে উঠল। সে দ্রুত চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পরে তারা বাড়ির দিকে রওনা দিল। এবার গাড়িতে ফিরছে। অহনা ক্লান্ত হয়ে চিটে হেলান দিয়ে বসেছে, কিন্তু মুখে এখনো হাসি। সে একের পর এক শপিং ব্যাগ খুলে দেখছে। ভাইয়া এই ড্রেসটা না অনেক সুন্দর, আর শাড়িটা উফ। আরিয়ান শুধু তাকিয়ে আছে। সে বুঝতে পারছে আজকে এই ছোট্ট আউটিংটা তার নিজের কাছেও অদ্ভুতভাবে স্পেশাল হয়ে গেছে। বাড়িতে পৌঁছাতে সবাই নিচে চলে এলো। এত ব্যাগ দেখে অহনার মা অবাক হয়ে বললেন, এত কিছু কেন কিনেছিস? মা ভাইয়া কিনে দিছে। সে একের পর এক ব্যাগ খুলে দেখাতে লাগলো। তার খুশি দেখে সবাই অবাক, কারণ অনেকদিন পর মেয়েটাকে এত আনন্দিত দেখা যাচ্ছে। ঠিক তখনই আরিয়ান আলাদা একটা ব্যাগ নিয়ে নিজের মায়ের সামনে গেল। তারপর খুব শান্তভাবে বলল, মা এগুলো তোমার জন্য। আরিয়ানের মা অবাক হয়ে ব্যাগটা নিলেন। একটার পর একটা শাড়ি বের করতে লাগলেন। তার চোখ ভিজে উঠল। এত শাড়ি বাবা? তিনি কাপড়গুলো হাত বুলিয়ে দেখছেন, যেন জীবনে প্রথমবার কেউ তাকে এত গুরুত্ব দিয়ে কিছু কিনে দিয়েছে। ঠিক তখনই তিনি আস্তে করে বললেন, আর কারো জন্য কিছু আনিস নাই বাবা? কথাটা শুনে কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল আরিয়ান। তারপর ধীরে ধীরে পুরো ঘরের দিকে তাকালো আর সোফায় বসে ফোন দেখছে। মেহেরিন মুখ গম্ভীর করে দাঁড়িয়ে বাবা চুপচাপ তাকিয়ে আছেন। আরিয়ান ঠান্ডা গলায় বলল, এখানে আমার আর কোনো আপনজন আছে বলে তো মনে হয় না। মুহূর্তের মধ্যেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। কথাটা খুব শান্তভাবে বলা হয়েছিল, কিন্তু সেই শান্ত কথার আঘাতটা ভয়ঙ্কর ছিল। আরফের মুখ শক্ত হয়ে গেল। মেহেরিনও চুপ, আর বাবার চোখ নিচু হয়ে এলো, কারণ সবাই জানে ছেলেটা মিথ্যা বলেনি। আরিয়ানের মা দ্রুত বললেন, এমন করে বলিস না বাবা। কিন্তু আরিয়ান আর কিছু বলল না। সে ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটতে লাগলো, আর তার পিছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো প্রথমবারের মতো অনুভব করলো কিছু সম্পর্ক ভাঙতে সময় লাগে না, কিন্তু সেই ভাঙ্গার সম্পর্ক জোড়া লাগাতে হয়তো একটা জীবনও কম পড়ে যায়। রাত অনেকটা গভীর হয়ে এসেছে। পুরো বাড়িটা এখন শান্ত। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজ নিজ রুমে চলে গেছে। বাইরে হালকা বাতাস বইছে। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। আরিয়ানের রুমে শুধু ল্যাপটপের আলো জ্বলছে। ফ্রেশ হয়ে এসে কালো টি শার্ট পরে বিছানার পাশে বসেছে আরিয়ান। তার চুলগুলো এখনো সামান্য ভেজা। সে ধীরে ধীরে ল্যাপটপ ওপেন করলো। মুহূর্তের মধ্যে স্ক্রিনে ভরে গেল নোটিফিকেশনে। নতুন ইমেল, মিটিং রিকোয়েস্ট, বিভিন্ন দেশের বিজনেস আপডেট। সে চুপচাপ সব দেখতে লাগলো। একটা মেল ওপেন করতেই ভুরু কুঁচকে গেল। আর্জেন্ট ইন্টারন্যাশনাল মিটিং রিকোয়েস্ট। তারপর আরেকটা, দুবাই লাক্সারি গ্রুপ, সিঙ্গাপুর ট্রেন্ডিং কর্পোরেশন, জার্মান টেক্সটাইল বোর্ড। পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো এখন তার সাথে কাজ করতে চায়। যে ছেলেটাকে একসময় নিজের পরিবারই মূল্য দেয়নি, আজ তার একটা ডিসিশনের জন্য পুরো দেশের কোম্পানিগুলো অপেক্ষা করে। আরিয়ান কফির মগ হাতে নিয়ে ধীরে ধীরে হেলান দিল। তারপর কয়েকটা মেইলের রিপ্লাই দিল। কিছু মিটিং অ্যাকসেপ্ট করলো, কিছু পরে সপ্তাহে শিফট করলো। তার চোখে সেই আগের ঠান্ডা প্রফেশনাল ভাব ফিরে এসেছে। এখন সে পুরোপুরি বিজনেসম্যান আরিয়ান। রাত প্রায় 12টা ঠিক তখনই ভিডিও মিটিং শুরু হলো। স্ক্রিনে এক একে কয়েকটা দেশের বায়ার যুক্ত হলো। কেউ ইংরেজিতে কথা বলছে, কেউ ফাইল দেখাচ্ছে, কেউ নতুন প্রজেক্টের ব্যাপারে আলোচনা করছে। একজন বলল, Mr. Aryan, we are ready for the partnership. We need your final decision tonight. আরিয়ান ঠান্ডা মাথায় সবার কথা শুনছে, মাঝে মাঝে ছোট ছোট প্রশ্ন করছে। ইনভেস্টমেন্ট সিকিউরিটি, ডেলিভারি টাইমলাইন, মার্কেট এক্সপেনশন স্ট্র্যাটেজি। তার প্রতিটা প্রশ্নে বোঝা যায় এই মানুষটা কতটা শার্প। স্ক্রিনের ওপাশে সবাই তার অ্যাপ্রুভাল পাওয়ার জন্য প্রায় অপেক্ষা করছে। একসময় আরিয়ান শান্ত গলায় বলল, ফাইন, আই উইল অ্যাকসেপ্ট দিস প্রজেক্ট, বাট আই ওয়ান্ট দ্য কন্ট্রাক্ট রিভাইজড ফার্স্ট। ওপাশে সবাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, কারণ তারা সবাই জানে এই মানুষটার সাথে কাজ করা মানেই সাকসেস। ঠিক তখনই দরজায় হালকা নক পড়ল। আরিয়ান স্ক্রিন থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালো। তারপর দরজা আস্তে করে খুলতে সে একদম থমকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে অহনা, কিন্তু আজ তাকে একদম অন্যরকম লাগছে। সে আজ সেই শাড়িটা পরে এসেছে যেটা আরিয়ান নিজে পছন্দ করে কিনেছিল। হালকা লাল সাদা শাড়ি, চুল খোলা, কানে ছোট্ট দুল, মুখে খুব হালকা সাজ, কিন্তু সেই হালকা সাজে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। কয়েক সেকেন্ডের জন্য যেন পুরো পৃথিবী থেমে গেল। আরিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে ধক করে উঠছে, যেন
সে নিজের চোখ সরাতেই পারছে না। ল্যাপটপে তখনও কথা চলছে, মিস্টার আরিয়ান স্যার, আর ইউ লিস্টিং? কিন্তু আরিয়ানের মন সেখানে নেই। তার চোখ আটকে আছে দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার উপর। অহনা একটু লজ্জা নিয়ে বলল, ভেতরে আসবো? আরিয়ান যেন তখন বাস্তবে ফিল। সে দ্রুত গলা পরিষ্কার করে বলল, আয়। অহনা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার চোখে কেমন একটা দ্বিধা, মনে হচ্ছে সে বুঝতে পারছে না শাড়িটা তাকে কেমন লাগছে। আরিয়ান এখনো তাকিয়ে আছে, তার চোখের দৃষ্টি এত গভীর যে অহনার বুকও কেমন কেঁপে উঠল। সে আস্তে করে বলল, কেমন লাগছে? প্রশ্নটা শুনে আরিয়ান কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। তার গলা হঠাৎ শুকিয়ে গেছে, মনে হচ্ছে কথা বের করতে কষ্ট হচ্ছে। অবশেষে ধীরে ধীরে বলল, সুন্দর। তারপর আবার তাকালো, আরো কিছু বলতে চেয়েও থেমে গেল, কারণ সত্যিটা হলো সুন্দর সুন্দর শব্দটা যথেষ্ট না। মেয়েটাকে আজ এতটাই সুন্দর লাগছে যে তার চোখ সরাতে কষ্ট হচ্ছে। ঠিক তখনই ল্যাপটপ থেকে আবার শব্দ এলো। মিস্টার আরিয়ান? আরিয়ান বিরক্ত হয়ে চোখ বন্ধ করলো এক সেকেন্ডের জন্য, যেন এই মুহূর্তে পৃথিবী কোনো বিজনেস মিটিংই তার কাছে গুরুত্বপূর্ণ না। তার পুরো মনোযোগ এখন শুধু একজন মানুষের উপর। অহনা লাজুক গলায় বলল, তুমি তো বলেছিলে শাড়ি পরে দেখাতে, তাই এলাম। কথাটা শুনে আরিয়ানের বুকের ভেতরটা আবার কেঁপে উঠল, কারণ সে হঠাৎ বুঝতে পারছে এই মেয়েটা তার কথাগুলো গুরুত্ব দিয়ে মনে রাখে, আর সেই অনুভূতিটাই তাকে আরো দুর্বল করে দিচ্ছে। পুরো রুমটা তখন অদ্ভুত নীরব। ল্যাপটপের স্ক্রিনে তখনও মিটিং চলছে, কেউ কিছু বলছে, কেউ ফাইল দেখাচ্ছে, কিন্তু আরিয়ানের মন পুরোপুরি সরে গেছে সেখান থেকে। তার চোখ শুধু অহনার উপর। শাড়ি পরে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে তার বুকের ভিতরটা কেমন অস্থির হয়ে উঠছে। আরিয়ান চুপচাপ তাকিয়ে আছে আর ভিতরে ভিতরে নিজেকেই প্রশ্ন করছে, তোকে দেখতে চাওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল হয়তো। এবার কি করব আমি? সে চোখ নামিয়ে নিল, মনে হচ্ছে নিজের অনুভূতির কাছেই হেরে যাচ্ছে। তোকে ছাড়া মনে হয় আর চলবেই না আমার। কথাগুলো সে মনে মনেই বলল, কারণ মুখে আনার সাহস তার নেই। অহনা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে আস্তে করে বলল, কি ভাবছো? আরিয়ান চমকে বাস্তবে ফিরল। সে দ্রুত ল্যাপটপের দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, গাইস, উই উইল কন্টিনিউ টুমোরো। তারপর কোনো কিছু না শুনে ল্যাপটপ বন্ধ করে দিল। পুরো রুম আবার শান্ত হয়ে গেল। অহনা একটু অবাক হয়ে বলল, মিটিং শেষ করলে কেন? এত রাতে কেউ এভাবে আসে? কেন? আরিয়ান কয়েক পা এগিয়ে এলো। এখন সে একদম অহনার সামনে দাঁড়িয়ে। অহনাকে স্পষ্ট নার্ভাস লাগছে। আরিয়ান নিচু গলায় বলল, যদি কিছু করে ফেলি? কি করবে? আরিয়ান কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে করে বলল, ভুলভাল কিছু? কথাটা শুনে অহনার মুখ একদম লাল হয়ে গেল। সে চোখ নামিয়ে ফেলল। রুমের বাতাসটা যেন ভারী হয়ে উঠেছে। আরিয়ান ধীরে ধীরে দুই হাত দিয়ে অহনার মুখে দুপাশে আলতো করে ধরল। অহনা কেঁপে উঠল, তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে। আরিয়ান গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, তারপর খুব নিচু ভারী গলায় বলল, বউ হবি আমার? মুহূর্তের মধ্যেই অহনা একদম থমকে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল, মুখে অবিশ্বাস, লজ্জা, অস্থিরতা। অহনা তোতলাতে তোতলাতে বলল, কি কি বলছো তুমি? আরিয়ান হালকা হাসল, তার চোখে আজ অদ্ভুত এক নরম অনুভূতি। সে ধীরে ধীরে বলল, আমি কিন্তু তোর নিজের ভাই না, সো বিয়ে করতেই পারি কিন্তু। কথাটা শুনে অহনার পুরো শরীর কেঁপে উঠল। সে কি বলবে বুঝতে পারছে না, তার ছোট্ট মনটা এলোমেলো হয়ে গেছে। আরিয়ান এখনো তার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে সত্যি উত্তরটা শুনতে চায়। অহনা দ্রুত চোখ সরিয়ে বলল, আমি যাই এখন। সে দ্রুত সরে যেতে নিল, কিন্তু আরিয়ান তার হাত আলতো করে ধরে ফেলল। উত্তর দিবি না? অহনার নিঃশ্বাস আটকে আসছে। সে লজ্জায় একদম শেষ। মাথা নিচু করে ছোট্ট গলায় বলল, যা খুশি তোমার। বলে হঠাৎ করে হাত ছাড়িয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আরিয়ান কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হেসে ফেলল। এদিকে অহনা দৌড়ে নিচের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তার বুক জোরে ওঠানামা করছে। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, মুখ পুরো লাল হয়ে আছে। সে নিজের গালে হাত দিয়ে ফিসফিস করে বলল, উফ, কি সব বলে মানুষটা। কিন্তু তার ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠেছে। আর অন্য পাশে আরিয়ান জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে রাতের আকাশ। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। তার ভিতরে কঠিন ঠান্ডা মানুষটা আজ প্রথমবারের মতো কারোর সামনে পুরোপুরি দুর্বল হয়ে গেছে।
পরের দিনের সকালটা অদ্ভুত ভারী। বাড়ির ডাইনিং টেবিলে সবাই বসেছে, কিন্তু আজকের পরিবেশ অন্য দিনের মতো না। কারণ গত রাত থেকে অহনা আর আরিয়ান দুজনের মাঝে কেমন একটা অস্বস্তি কাজ করছে। অহনা আজ টেবিলে এসে একদম চুপচাপ বসেছে, কারোর দিকে তাকাচ্ছে না, বারবার শুধু পানি খাচ্ছে। আরিয়ানও অস্বাভাবিক রকম শান্ত, কিন্তু তার চোখ মাঝে মাঝে অহনার দিকে চলে যাচ্ছে। আরাফ খবরের কাগজ দেখছে, মেহরিন ফোনে ব্যস্ত, আর বাবা চুপচাপ নাস্তা করছেন। ঠিক তখনই আরিয়ান ধীরে ধীরে গলা তুলল। কাকা, একটা কথা ছিল। কি কথা বাবা? আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। টেবিলের পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে গেল। অহনার বাবা পুরো কুচকে বললেন, কিসের প্রস্তাব? আরিয়ান এবার সোজা হয়ে বসলো, তার চোখ একবার অহনার দিকে গেল, তারপর শান্ত ভারী গলায় বলল, আমার অহনাকে পছন্দ। যদি আপনারা রাজি থাকেন, আমি ওকে বিয়ে করতে চাই। মুহূর্তের মধ্যে পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। অহনার হাত থেকে চামচ পড়ে গেল, টং করে শব্দ হলো। মেহরিন হতবাক, অহনার মা চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, আর অহনার বাবা পুরোপুরি থমকে গেছেন। কারণ তিনি কখনো ভাবেননি আমেরিকার এত বড় বিজনেসম্যান, এত বড় স্ট্যাটাসের মানুষ তার মেয়েকে বিয়ে করতে চাইবে। অহনার বুক জোরে জোরে কাঁপছে, সে বিশ্বাসই করতে পারছে না আরিয়ান এভাবে সবার সামনে বলে দিবে। ঠিক তখনই চেয়ারে জোরে একটা শব্দ করে উঠে দাঁড়ালো আরাফ, তার চোখ রাগে লাল। তোর সাথে কেন বিয়ে দেবে? পুরো ঘর কেঁপে উঠল তার গর্জনে। আরিয়ান ধীরে ধীরে তার দিকে তাকালো, কিন্তু তার মুখে কোনো রাগ নেই। সে ঠান্ডা গলায় বলল, কারণ আমি ওকে ভালো রাখবো। কে তুই? আরিয়ান এবার চেয়ার ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখে সেই ভয়ঙ্কর ঠান্ডা দৃষ্টি। আমেরিকার টপ বিজনেসম্যান। কথাটা এত শান্তভাবে বলল যেন এটা শুধু একটা পরিচয় না, একটা বাস্তবতা। কিন্তু আরাফ আরো রেগে গেল। তাতে কি, তুই তো এতিম, তোর মা ছাড়া কে আছে? মুহূর্তেই পুরো ঘর নিস্তব্ধ। অহনার মা মুখ চেপে ধরলেন। অহনা শোকে জমে গেছে। আরিয়ান চুপ, কিন্তু তার চোখের ভিতরটা কেমন অন্ধকার হয়ে উঠছে। আরাফ থামল না, সে আরো বিষাক্ত গলায় বলল, আবার আমার বাবা তোর মাকে বিয়ে করে তোকে ছেলের মর্যাদা দিয়েছে, তোর নিজের বাবা কোথায় তাও তো জানিস না। কথাটা শেষ হতেই আচমকা টেবিলে জোরে হাত মারলেন আরিয়ানের বাবা। আরাফ, তার কণ্ঠ এত গর্জে উঠল যে সবে কেঁপে উঠল। বাবার চোখ লাল হয়ে গেছে, তিনি রাগে কাপা গলায় বলেন, বেশি বলছো তুমি। আর হতভম্ব, কারণ জীবনে প্রথমবার তার বাবা এভাবে তার উপর চিৎকার করলেন। আরিয়ানের বাবা ভারী শ্বাস নিয়ে বললেন, ছোটবেলা থেকে তোমার জন্য আমি আরিয়ানকে বাবার ভালোবাসা দিতে পারিনি। ওর মাকে বিয়ের সময় কথা দিয়েছিলাম আরিয়ানকে নিজের সন্তানের মতো রাখবো, কিন্তু তোমার জন্য তাও পারিনি। পুরো ঘর চুপ, শুধু মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আরাপ অবিশ্বাস নিয়ে বলল, আমি তোমার নিজের সন্তান ও সৎ। কেন? আরিয়ানের মা কি কখনো তোমাকে আলাদা করেছে? যে মহিলা তোমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, তার ছেলেটাকে তুমি এত ঘৃণা করলে কিভাবে? আর কিছু বলতে পারলো না, কারণ আরিয়ানের মা কখনো তাকে সৎ ছেলে ভাবেননি, সবসময় নিজের ছেলের মতোই ভালোবেসেছেন। এদিকে আরিয়ান একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো অনুভূতি নেই, কিন্তু ভিতরে ভিতরে বহু বছরে জমে থাকা কষ্টগুলো যেন আবার জেগে উঠেছে। অহনা ধীরে ধীরে তার দিকে তাকালো। এই মানুষটা বাইরে যত শান্তই হোক, ভেতরে সে কতটা একা আজ সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ আরিয়ানের মা চেয়ার ছেড়ে উঠে তার কাছে গেলেন, তারপর কাপা হাতে ছেলের মুখ ছুঁয়ে বললেন, আমার ছেলে কারো দয়ার উপর বড় হয়নি, ও নিজের যোগ্যতায় আজ এখানে দাঁড়িয়ে আছে। আরিয়ান ধীরে ধীরে মায়ের হাত ধরে ফেলল, তার চোখ এবার নরম হয়ে এলো। আর পুরো টেবিলে তখন একটা সত্যি স্পষ্ট, যে ছেলেটাকে একসময় আশ্রিত বলা হতো, আজ সেই ছেলেটাই সবার চেয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। পুরো ডাইনিং টেবিলটা তখন নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। আর দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। মেহরিন চুপ হয়ে গেছে, অহনার বুক এখনো কাঁপছে। আরিয়ান একদম স্থির দাঁড়িয়ে, কিন্তু তার চোখের ভিতরের ঝড়টা খুব স্পষ্ট। ঠিক তখনই অহনার বাবা ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠলেন, তার চোখে অপরাধ বোধ। তিনি কয়েক সেকেন্ড চুপচাপ আরিয়ানের দিকে তাকিয়ে রইলেন, তারপর ভারী গলায় বললেন, বাবা, একটা কথা আজ তোকে বলতেই হবে। ভাই যখন তোর মাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসলো, তখন তোর মায়ের সাথে তোকে দেখে আমাদের সবারই খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল অন্য একটা বংশের ছেলে কেন আমাদের বংশের মর্যাদা পাবে। আরিয়ানের চোখ ধীরে ধীরে নিচু হয়ে এলো, পুরনো স্মৃতিগুলো যেন আবার ফিরে আসছে। অহনার বাবা কষ্ট নিয়ে বললেন, আমরা তখন রাগের বয়সে ছিলাম, বুঝতাম না কিছু।
তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমরা এটা বুঝিনি তুই তখন ছোট্ট একটা মানুষ ছিলি। তোর কি দোষ ছিল বাবা? পুরো ঘর নীরব। অহনার মা চোখ মুছলেন। আরিয়ানের মা চুপচাপ কাঁদছেন। অহনার বাবা আবার বললেন, ভাইও তোর সাথে ভালো ব্যবহার করতে পারেনি, আরাপের জন্য সবসময় দুর্বল ছিল। আরাপ মাথা আরো নিচু করে ফেলল। তার মুখে আগের মতো রাগ নেই, শুধু অপরাধ বোধ। অহনার বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, কিন্তু তুই যখন বাড়ি ছেড়ে চলে গেলি তখন আমাদের ভুলটা ভাঙলো। আমরা বুঝতে পারলাম একটা ছোট্ট ছেলের সাথে কতটা অন্যায় করেছি আমরা। আরিয়ান স্থির দাঁড়িয়ে শুনছে, কিন্তু তার বুকের ভিতরটা কেমন ভারী হয়ে যাচ্ছে, কারণ এই কথাগুলো সে বহু বছর ধরে শুনতে চেয়েছিল। অহনার বাবা এবার ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর খুব শান্ত গলায় বললেন, তোর থেকে যোগ্য পাত্র হয়তো আমরা অনহনার জন্য কোনোদিন পাবো না। আমি এই প্রস্তাবে রাজি। মুহূর্তেই পুরো ঘর থমকে গেল। অহনার নিঃশ্বাস আটকে গেল। আরিয়ানও কয়েক সেকেন্ড কিছু বলতে পারল না। তারপর অহনার বাবা আবার বললেন, যদি ভাবি রাজি থাকে তাহলে। সবে এবার তাকালো আরিয়ানের মায়ের দিকে। তিনি চোখের পানি মুছে হঠাৎ হেসে ফেললেন। আরে আমি কেন রাজি থাকবো না? অহনাকে ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করেছি আমি। ও আমার মেয়ের মতো। আর ও যদি আমার ছেলের বউ হয়, এর থেকে বড় খুশির সংবাদ আমার জীবনে আর কিছুই হতে পারে না। কথাটা শুনে অহনা লজ্জায় একদম মাথা নিচু করে ফেলল। তার গাল টকটকে লাল হয়ে গেছে। অহনার মা মুচকি হেসে বললেন, দেখো তো মেয়েটার অবস্থা। সবে হালকা হেসে ফেলল। অনেকদিন পর এই বাড়িতে এমন উষ্ণ একটা পরিবেশ তৈরি হয়েছে। এদিকে আরাফ চুপচাপ দাঁড়িয়েছে। সে এবার ধীরে ধীরে আরিয়ানের দিকে তাকালো। তার চোখে আর আগের মতো সেই ঘৃণা নেই, বরং একটা অদ্ভুত অনুশোচনা। কারণ আজ প্রথমবার সে বুঝতে পেরেছে যে মহিলা তাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, তার ছেলেটাকে অবহেলা করে সে কত বড় ভুল করেছে। আরিয়ান কয়েক সেকেন্ড আরাফের দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। কারণ কিছু কষ্টের হিসাব কথাই মেটে না। তবু আজ বহু বছরে জমে থাকা দূরত্বের মাঝে একটা ছোট্ট সেতু যেন তৈরি হতে শুরু করেছে। ঠিক তখনই অহনার মা হেসে বললেন, আচ্ছা, এবার তো বিয়ের কথাবার্তা ভাবতে হবে। মা, সবাই আবার হেসে উঠল। আরিয়ান এবার প্রথমবারের মতো একদম শান্ত চোখে অহনার দিকে তাকালো। তার মনে হলো 10 বছর আগে যে বাড়িটা ছেড়ে চলে গেছিল, হয়তো আজ সে বাড়িটাকেই আবার নিজে বলে মনে হতে শুরু করেছে। বাড়ির পরিবেশটা আজ অনেকদিন পর অন্যরকম উষ্ণ। সকালে সেই ভারী পরিস্থিতির পর এখন সবাই ড্রয়িং রুমে বসে আছে। চায়ের কাপ হাতে গল্প চলছে। মাঝে মাঝে হাসির শব্দ শোনা যাচ্ছে। যে বাড়িটাই এতদিন শুধু চাপা দূরত্ব ছিল, সেখানে আজ ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা ফিরতে শুরু করেছে। অহনা এক কোণে বসে আছে, মাথা নিচু। লজ্জায় কারোর দিকে ঠিকমতো তাকাতেও পারছে না, কারণ একটু আগেও সবাই তাকে নিয়ে মজা করেছে। আরিয়ান মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে। মেয়েটাকে এভাবে লজ্জা পেতে দেখলে তার কেন জানি ভালো লাগে। ঠিক তখনই আরিয়ান গলা পরিষ্কার করে বলল, একটা কথা আছে। সবাই তার দিকে তাকালো। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে বলল, বিয়ের পরে কিন্তু আমি আমেরিকা ফিরে যাব। মুহূর্তে পুরো ঘর আবার চুপ হয়ে গেল। অহনার হাসিটা মিলিয়ে গেল। অহনার মা তাকিয়ে রইলেন। আরিয়ানের মায়ের মুখও থেমে গেল। প্রথমে আরিয়ানের মাই বললেন, কিছুতেই না, আমি তোকে আর যেতে দেব না। মা, আমার বিজনেস ওখানে, এত বড় সব কাজ ফেলে তো এখানে থাকা সম্ভব না। দরকার নাই, যদি বাড়ি থেকে বিজনেস করতে পারিস করবি, না হলে বাংলাদেশে বিজনেস করবি। তবুও তোকে আর ছাড়বো না আমি। তার চোখে পানি চলে এসেছে, কারণ এই 10 বছর তাকে ভিতর থেকে শেষ করে দিয়েছে। তিনি আবার ছেলেকে হারানোর কথা ভাবতেই পারছেন না। আরিয়ান কিছু বলতে যাবে, ঠিক তখনই অহনা মুখ ফুলিয়ে বলল, আমি কিন্তু বিদেশে যাব না বলে দিলাম। এত দূরে গিয়ে থাকতে পারবো না। আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যাব না। কথাটা শুনে অহনার মার চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমার একটা মেয়ে, ওকে ছাড়া আমি থাকবো কিভাবে? এমনটা করিস না বাবা, মেয়েকে ছাড়া থাকতে পারবো না। পুরো পরিবেশটা আবার আবেগে ভারী হয়ে গেল। আরিয়ান চুপ হয়ে গেল। সে কখনো এসব নিয়ে ভাবেনি। তার কাছে জীবন মানে ছিল কাজ, বিজনেস, ডিল, প্রজেক্ট। কিন্তু আজ প্রথমবার সে বুঝতে পারছে কিছু মানুষের কাছে সম্পর্কই পুরো পৃথিবী। ঠিক তখনই আরিয়ানের মা হঠাৎ কেঁদে ফেললেন। তুই আবার চলে গেলে আমি বাঁচবো না আরিয়ান। তার কান্না দেখে পুরো ঘর চুপ হয়ে গেল। অহনার চোখও ভিজে উঠল।
আরিয়ান নিজের মায়ের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা 10 বছর প্রতিদিন তার জন্য কেঁদেছে। এখন আবার যদি সে চলে যায় হয়তো সত্যি ভেঙে পড়বে। আরিয়ান চোখ বন্ধ করলো এক মুহূর্ত। তার ভিতর যেন যুদ্ধ চলছে। একদিকে তার সাম্রাজ্য, তার পরিশ্রমে করা আমেরিকার বিজনেস, আর অন্যদিকে এই মানুষগুলো যারা তাকে এখন হারাতে চায় না। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে চোখ খুলো, তারপর খুব শান্ত গলায় বলল, আচ্ছা থাকবো। সত্যি? হুম। আল্লাহ তোকে সুখে রাখুক বাবা। অহনাও চুপচাপ হাসলো। তার বুকের ভেতরটা কেমন হালকা হয়ে গেল, কারণ সত্যি বলতে সে নিজেও চাইছিল না মানুষটা আবার দূরে চলে যাক। আর দূর থেকে সব দেখছে। তার মনে আজ অদ্ভুত একটা অনুভূতি। সে প্রথমবার বুঝতে পারছে বাড়ি শুধু দেওয়াল না, কিছু মানুষই একটা জায়গাকে বাড়ি বানায়। আর বহু বছর পর আরিয়ান হয়তো সত্যি নিজের বাড়িতে ফিরে এসেছে। কয়েকদিন কেটে গেছে, আজ পুরো বাড়িটা আলোয় ঝলমল করছে। চারপাশে রঙিন লাইট, ফুলের সাজ, মানুষের কোলাহল, সব মিলিয়ে বাড়িটা যেন উৎসবে ভরে উঠেছে। আত্মীয় স্বজন দিয়ে পুরো বাড়ি ভর্তি। কেউ গল্প করছে, কেউ ছবি তুলছে, কেউ আবার বিয়ের আয়োজন সামলাচ্ছে। আরিয়ানের মা আজ সবচেয়ে বেশি খুশি। তার মুখে আজ অনেক দিন পর সত্যিকারের শান্তি। যে ছেলেটাকে হারিয়ে তিনি 10 বছর কেঁদেছেন, আজ সেই ছেলের বিয়ে। তিনি বারবার চোখের পানি মুছছেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। অহনার মাও ব্যস্ত। মেয়েকে সাজানো, আত্মীয়দের দেখা, সবকিছু সামলাতে সামলাতে তার চোখও বারবার ভিজে উঠছে, কারণ ছোট্ট মেয়েটা আজ সত্যি বড় হয়ে গেছে। এদিকে আরব চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে। আজ তার ভিতরে কোনো রাগ নেই, বরং সে বুঝতে পারছে এবারে সবচেয়ে যোগ্য মানুষটা হয়তো সত্যি আরিয়ান। রাত বাড়তেই বিয়ের সব অনুষ্ঠান শেষ হলো। অহনা আরিয়ান দুজনে বিয়ে সম্পূর্ণ হলো। সবাই দোয়া করলো তাদের জন্য। রাত গভীর, পুরো বাড়ি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। আরিয়ানের রুম আজ ফুল দিয়ে সাজানো, চারপাশে গোলাপের পাপড়ি ছড়ানো, হালকা সুগন্ধে পুরো ঘর ভরে গেছে। বিছানার এক কোণে লজ্জা পেয়ে বসে আছে অহনা, লাল শাড়ি, হাতে চুড়ি, মাথা নিচু, তার বুক জোরে জোরে কাঁপছে। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো আরিয়ান। সাদা পাঞ্জাবিতে তাকে আজ অন্যরকম লাগছে। সে দরজা বন্ধ করে ধীরে ধীরে অহনার দিকে এগিয়ে এলো। অহনা সঙ্গে সঙ্গে আরো লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আরিয়ান সামনে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, লজ্জা লাগছে? অহনা ছোট্ট করে মাথা নাড়ল। তার গাল টকটকে লাল হয়ে গেছে। আরিয়ান বিছানায় তার পাশে বসলো। তারপর আলতো করে অহনার থুতনি তুলে বলল, এত লজ্জা পাচ্ছিস কেন? আমার লজ্জা করছে। আরিয়ান হেসে ফেলল। তার চোখে আজ গভীর ভালোবাসা। সে নিচু গলায় বলল, এখন কিন্তু আমি আর তোর ভাই না, এখন আমি তোর বর। কথাটা শুনে অহনার বুক আবার ধক করে উঠল। সে চোখ নামিয়ে ফেলল। আরিয়ান খুব যত্ন করে তার হাত ধরল, তারপর নরম গলায় বলল, ভয় পেতে হবে না, আমি তোকে অনেক ভালো রাখবো। অহনা ধীরে ধীরে তাকালো তার দিকে। এই মানুষটার চোখে আজ কোনো রাগ নেই, কোনো অহংকার নেই, শুধু গভীর ভালোবাসা। আরিয়ান হালকা হেসে বলল, লজ্জা পেতে হবে না, অনেক আদর করে রাখবো তোকে। কথাটা শুনে অহনা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। আরিয়ান ধীরে ধীরে তাকে নিজের কাছে টেনে নিল। বাইরে তখন রাতের নরম বাতাস বইছে, জানালার পর্দা তুলছে। আর এই ঘরের ভিতরে দুজন মানুষের নতুন জীবনের শুরু হলো। যে ছেলেটা একদিন এই বাড়ি ছেড়ে অভিমান নিয়ে চলে গেছিল, আজ সেই ছেলেটাই নিজের ভালোবাসা, নিজের পরিবার আর নিজের ঠিকানা ফিরে পেয়েছে। আর যে মেয়েটা ছোটবেলা থেকেই তাকে শুধু ভাইয়া বলে চিনত, আজ সেই হয়ে গেল তার জীবনের সবচেয়ে আপন মানুষ। জীবনে সবকিছু টাকা দিয়ে পাওয়া যায় না, কিছু সম্পর্ক, কিছু ভালোবাসা, কিন্তু মানুষ ভাঙ্গা একটা জীবনকেও আবার নতুন করে বাঁচতে শেখায়।